সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়টা হচ্ছে তামাদিয়ানের। আজকে আমরা শুরু করব। এর আগে আমাদের দুটো ক্লাস ছিল। মোটামুটি আমরা আপনাদেরকে বেসিক কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে একটা আইনগুলোকে আমরা কিভাবে পড়ার চেষ্টা করব। তো আমাদের এই প্রস্তুতিটা যেহেতু মোটামুটি 2025 সালের নভেম্বর অথবা ডিসেম্বরে যে এমসিকিউ পরীক্ষাটা হবে, তবে আমরা যদি এখন থেকে ভালোভাবে প্রস্তুতিটা নিতে পারি, তাহলে আমাদের জন্য এমসিকিউ প্লাস লিখিত বলেন ভাইবা বলেন টোটাল জিনিসটাই আমাদের অন্তর্ভুক্ত করবে। তো এতে আমাদের এই সুবিধাটা হবে, সেটা হচ্ছে যে আপনার এমসিকিউ পাস করার পরে আপনার লিখিতের জন্য টেনশন করতে হবে না। এটা ছাড়া পরীক্ষা আপনার যত কঠিনই হোক যেভাবেই হোক, আপনি যাতে পাশ করতে পারেন। পাশাপাশি আপনার বাস্তব জীবনে যাতে আপনি আইনটা বুঝেন, কারণ আইনটা যদি আপনি না বুঝে অ্যাডভোকেট হন, পরেও কিন্তু আপনার কি করতে হবে। এখন হয়তো আপনি কারো কাছে গিয়ে আইনটা শিখতে পারতেছেন, কিন্তু অ্যাডভোকেট হওয়ার পরে যখন আপনি আর শিখতে যাবেন, ওইরকম জায়গা বর্তমানে বাংলাদেশে কিন্তু নাই। তো আপনার ওই সিনিয়রের পিছনে ঘুরতে হবে। কিন্তু আপনার যদি বেসিক ফাউন্ডেশনটা যদি ভালো থাকে, আপনি সামান্য 6 মাসের মতো সিনিয়রের পিছনে কাজ করার পরে আপনি নিজেই নিজের পৃথক চেম্বার দিয়ে নিজের জীবন নিজে কি করতে পারবেন, পেশাগত যেই কাজ সেটা আপনি পরিচালনা শুরু করতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করব আমাদের তামাদি আইনের 1 নাম্বার থেকে নিয়ে 11 নাম্বার যেই আমাদের ধারা আছে, আমাদের আলোচনার বিষয় থাকবে এই প্রতিটা ধারা। এই ধারাগুলা থেকে কি প্রকারের এমসিকিউ আসতে পারে, প্লাস এই ধারাগুলার মধ্যে কি কি জিনিসটা বলছে, ইন ডিটেইলে আমরা বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি এখান থেকে কোন কোন ইংরেজি শব্দটা আপনি একটু মনে রাখবেন সেটাও আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা প্রথাগতভাবে দেখতেছি যে বাংলায় আপনি পরীক্ষা নিলেও বার কাউন্সিল সেখানে কিছু ইংরেজি শব্দ দিয়ে দেয়। যারাই আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি অথবা 2 বছরের এলএলবি করেছি, তো তাদের ক্ষেত্রে ইংরেজিটার জন্য খুব একটা দুরূহ হয়ে যায়। তো সেটা যাতে না হয়, এজন্যই আমাদের আজকের 1 নাম্বার থেকে 11 নাম্বার পর্যন্ত আমরা আলোচনা করব। তো চলুন, অলরেডি আমরা গ্রুপে হ্যান্ড নোটটা দিয়ে দিয়েছি, আশা করি সেটা আপনাদের কাছে অবশ্যই থাকার কথা। তো এইভাবে আমরা ট্রাই করব টোটাল গুরুত্বপূর্ণ জিনিসগুলা, গুরুত্বপূর্ণ যে সেকশন সেগুলো আমরা হাতে লিখে দেওয়ার জন্য। কম্পিউটারের টাইপকৃত যেই পিডিএফ গুলো আমরা দেই বা এর আগে দিয়েছি, তার চাইতে হাতের লেখা যেই পিডিএফ গুলা থাকে, কেন জানি এগুলার প্রতি আকর্ষণটা বেশি থাকে এবং পড়তে কি হয়, ভালো লাগে। তো যাই হোক, আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908, তামাদি আইন 1908। প্রথম ভিডিওতে আমরা বেসিক আলোচনা করেছি যে তামাদি আইন তৈরির মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে কোনো প্রকার মোকদ্দমা বলেন, যে কোনো প্রকার আপিল বলেন, যে কোনো প্রকারের আমরা দরখাস্ত বলেন, আদালতে কত সময়ের মধ্যে আমরা দায়ের করব এই সময়সীমাটা নির্ধারণ করে দেওয়া। আর পাশাপাশি হচ্ছে আমাদের দখলের ভিত্তিতে মালিকানা অর্জনের কিছু রুলস বা বিধি তৈরি করা। এটাই হচ্ছে তামাদি আইন তৈরির মূল উদ্দেশ্য। এর বাইরে আমরা বলতে পারি যে তামাদি আইন আপনার অধিকার সচেতন করে, যত দিনের মধ্যে যে অধিকার আপনার দাবি করার কথা, আপনি যাতে অত দিনের মধ্যে দাবি করেন, আপনাকে কি করে একটা বাধ্যবাধকতার মধ্যে ফেলে। আদালতে যাতে মামলার জট না লাগে, কেউ যাতে 50-60 বছরের পুরাতন মামলা নিয়ে না আসে, আদালত যাতে গতিশীল থাকে, সমাজে যাতে একটা বিরোধ দীর্ঘদিন কি জীবিত না থাকে। তো এর মাধ্যমে সমাজে আমরা একটা শান্তি শৃঙ্খলা নিয়ে আসতে পারবো, বিরোধ বেশি দিন থাকবে না। তো এই জন্য তামাদি আইনকে অনেক সময় শান্তির আইনও বলা হয়। তো এই যে আমাদের তামাদি শব্দটা, মূলত এটা হচ্ছে আমাদের একটা আরবি ভাষার শব্দ। তো আরবি ভাষার একটা শব্দের একাধিক অর্থ হয়। তো এই জন্য তামাদি মানে হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া, তামাদি মানে থেমে যাওয়া, তামাদি মানে শেষ হওয়া। তো আমরা ইংরেজি অর্থটাই বেশি মনে রাখার চেষ্টা করব যে লিমিটেশন মানে কি, আমাদের একটা সময়গত সীমাবদ্ধতা। তাহলে তামাদি অর্থ কি আপনার যদি আসে, তাহলে এই টোটাল জিনিসটা মাথায় রাখবেন যে কোনটা আপনার অপশনে দেয়, যেটা আপনার সামঞ্জস্য হয়, যে একটা জিনিস বাধাপ্রাপ্ত হওয়া, একটা জিনিস শেষ হয়ে যাওয়া, একটা জিনিস টাইম বার্ড হওয়া। ইংরেজিতেও আপনার দিতে পারে যে টাইম বার্ড। তামাদি লিমিটেশন মিনস 4টা অপশন দিয়ে দিল, একটা দিয়ে দিল যে টাইম বার্ড মানে সময়ের কারণে বাধা পাইল। তো এটা হচ্ছে আমাদের তামাদির অর্থগত জিনিসটা। আর তামাদি আইনগত ক্লাসও আমরা বলেছি দুইটা আমাদের জিনিসই বিভক্ত, একটা হচ্ছে আমাদের ধারার অংশ পড়তে হবে, আর একটা হচ্ছে যে আমাদের তফসিল আছে। ওই তফসিলের ভিতরে প্রথম তফসিলে 183টা বিভিন্ন প্রকার আর্টিকেল দেওয়া আছে, যেখানে মোকদ্দমা দায়ের করা, আপিল দায়ের করা এবং দরখাস্ত দায়ের করার পৃথক পৃথক 183টা বিভিন্ন সময়সীমা দেওয়া আছে। তা আর আমাদের এই তামাদি আইনের পার্ট আমরা টোটাল 5টা পার্টে বিভক্ত।
ওই গত ক্লাসও আমরা বলেছি যে কোন পার্টটা কত নাম্বার সেকশন থেকে কত নাম্বার সেকশন, এটা এখন থেকে আপনি অভ্যাস করেন, মুখস্থ করার দরকার নাই। জাস্ট একটু অভ্যাস করার চেষ্টা করেন মাথার মধ্যে যে প্রথম পার্টে কত নাম্বার সেকশন থেকে কত নাম্বার সেকশনে যাচ্ছে। এমসিকিউ যেভাবে আসে যে তামাদি আইন সর্বপ্রথম কত সালে তৈরি করা হয়, এই শব্দটা না দিয়ে তারা দেওয়া হয় যে কোডিফাই করে, এই কোডিফাই শব্দটা ইংরেজিতে দিয়ে দেয়। তো এই জন্য এখন থেকে আপনি অভ্যস্ত হয়ে নেন যে সর্বপ্রথম কোডিফাই করা বা তৈরি করা বা পাশ করা হয় 1859 সালে। তাহলে এই যে তৈরি করার ইংরেজিতে তারা দিচ্ছে কোডিফাই করা। তো এই জন্য যদি কোডিফাই শব্দ থাকে আপনার টেনশন নেওয়ার দরকার নেই, আপনি বুঝবেন যে এটা বলতেছে যে কত সালে সর্বপ্রথম তৈরি করা হইলো, ওই জিনিসটাই বোঝানো হয়েছে। দ্বিতীয় এমসিকিউ যেটা আসে যে তামাদি কোন ভাষার শব্দ, আমরা অলরেডি জানলাম যে এটা একটা আরবি ভাষার শব্দ। তৃতীয়, তামাদি অর্থ কি জিনিস? যে তামাদি মানে হচ্ছে বাধাগ্রস্ত হওয়া, বাধা পাওয়া, শেষ হয়ে যাওয়া, নির্দিষ্ট সময়সীমা। একাধিক অর্থ হইতে পারে, জাস্ট আপনি তামাদির সাথে রিলেটেড যে অর্থগুলা যে কোনো একটা নিলে আপনার চলবে। আমাদের বর্তমান তামাদি আইন কখন তৈরি করা হয় সেটা হচ্ছে 7ই অগাস্ট 1908 সালে। এই সালটাও মনে রাখবেন। এটাও, এই যে প্রতিটা শব্দই এক একটা এমসিকিউ কিন্তু আপনার হইতে পারে। এবং তামাদি আইন কবে কার্যকর হয় এটা বারবারই আসে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে 1লা জানুয়ারি 1909। এরপরে হচ্ছে হুম, তামাদিটা কোন প্রকারের আইন, এটা হচ্ছে আমাদের প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন। আর এরই আরেকটা সমার্থক নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ল। তাহলে তিনটা নামই মনে রাখবেন, পদ্ধতিগত আইন যদি বাংলায় দেয়, অথবা ইংরেজিতে হইলে প্রসিডিউরাল ল, অথবা অ্যাডজেক্টিভ ল। আরেকটা জিনিস আপনার বই আপনি সাথে লিখে রাখেন যে তামাদি আইন নিজেই একটা স্বয়ং সম্পূর্ণ আইন, এটা অন্য কোনো আইনের উপর নির্ভর করে না। এই আইনের কোনো বিধানের জন্য অন্য কোনো আইনের কাছে যেতে হয় না। যদি কোনো আইনের বিধান অন্য কোনো আইনের বিধানের উপর নির্ভর না করে, সেটাকে আমরা বলি যে এটা একটা কমপ্লিট ল, এটা হচ্ছে একটা স্বয়ং সম্পূর্ণ আইন। তাহলে এইখানে যে কয়েকটা আমরা কথা পড়লাম, প্রতিটাই এক একটা এমসিকিউ। এখন আপনার কোনটা দিবে কোনটা না দিবে, আমাদের দায়িত্ব হচ্ছে এখন থেকে আমরা অভ্যস্ত হব যে এইরকমও আমাদের এমসিকিউ গুলা আসতে পারে। এখন চলে আসি সর্বপ্রথমেই আমাদের সেকশন নাম্বার 1। গত ভিডিওতে আমরা পড়েছি যে প্রতিটা আইনের সেকশন নাম্বার 1-এ তিনটা জিনিস থাকে: আইনের সংক্ষিপ্ত নাম, আইনটা কোথায় প্রযোজ্য হবে, কার উপর প্রযোজ্য হবে, এবং কবে থেকে কার্যকর। তো আমাদের পরীক্ষার জন্য শুধু ওই কার্যকরের ডেটটাই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে 1লা জানুয়ারি 1909, যেটাকে ইনফোর্সমেন্ট ডেটও লিখতে পারে, কার্যকরের তারিখও দিতে পারে, অথবা কুমেন্সমেন্ট, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। এই তিনটা শব্দের যে কোনো একটা শব্দ আসতে পারে। তাহলে ইনফোর্সমেন্ট ডেট এবং হচ্ছে কার্যকরের তারিখ বা কুমেন্সমেন্ট, এই তিনটা একই জিনিস, এটা বোঝায় যে আইনটা কবে থেকে ইনফোর্সে আসলো, কার্যকর হইল। তাহলে 1 নম্বরে আমাদের শুধু এই তারিখটাই গুরুত্বপূর্ণ। এখন তামাদি আইনের যে 2 নম্বর যে আমাদের সেকশনটা আছে, যেটার মধ্যে বিভিন্ন ডেফিনেশন দেওয়া আছে, তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা সর্বপ্রথম যেটা করব যে আমরা বুঝে নিব যে কত প্রকারের বা কতটা ডেফিনেশন দেওয়া আছে। অনেক ক্ষেত্রে এমনও আপনার এমসিকিউ হইতে পারে যে তামাদি আইনের সেকশন 2-এ কত প্রকারের ডেফিনেশন দেওয়া আছে, এটাও একটা এমসিকিউ হইতে পারে। তো এই জন্য সর্বপ্রথম হচ্ছে যে এখানে 11টা বিভিন্ন প্রকার কি ডেফিনেশন দেওয়া আছে, এটা আগে আমরা মাথায় নিব। এখন প্রতিটা ডেফিনেশন আমাদের অতটা বোঝারও কাজ নাই, মুখস্থ করারও কাজ নাই। কিছু কিছু ডেফিনেশন আছে যেটা এমসিকিউ আসতে পারে বা যেটা আমাদের কাজে আসবে লিখিত পরীক্ষায়ও। তো এর মধ্যে সর্বপ্রথম যেই আমাদের ডেফিনেশনটা, যেটা আমাদের সেকশন নাম্বার 2 এবং ক্লজ নাম্বার 5। তো এইখানে আমরা একটা কথা বলে নিব যে অনেকেই প্রশ্ন করেন যে ভাই সেকশন নাম্বার 2 এর পরে এটা সাবসেকশন হবে না ক্লজ হবে, আমরা কিভাবে বুঝবো? সিম্পল একটা জিনিস হচ্ছে, আপনার কাছে যদি মূল আইনটা যদি থেকে থাকে, বা যে কোনো আইনের ক্ষেত্রে সেকশনের পরে সাবসেকশন হবে না ক্লজ হবে, এটা কিসের উপর নির্ভর করবে? দেখবেন যে এই যে 1 নাম্বারটা দেখেন, যে 1 নাম্বার এখানে সেকশন দেওয়া আছে, দেওয়ার পরে কিচ্ছু লেখা নাই, তারপরে ভাগ হয়ে গেছে 1 2 3। তার মানে সেকশনের পরে যদি কোনো শব্দ ওয়ার্ড কিছুই না থাকে, সরাসরি ভাগ হয়ে যায়, তার মানে ওগুলা হচ্ছে সাবসেকশন। তাহলে 1 নাম্বারের সাবসেকশন 1, সাবসেকশন 2, সাবসেকশন 3। কিন্তু আপনি 2 নাম্বারে দেখেন, 2 নাম্বারে আসার পরে তারা কিছু কথা বলছে, যাই কিছু বলুক আমাদের দেখার বিষয় না, দেখেন যে ইন দিস অ্যাক্ট আনলেস দেয়ার ইজ এনিথিং। তার মানে যখনই কোনো সেকশনের পরে কিছু লেখা থাকবে এবং তারপরে গিয়ে সেখানে কি হবে, ভাগ হবে, তখন ওইটা আর কি হবে না, যে সেকশন 2 সাবসেকশন 1 হবে না, তখন এগুলো হবে আমাদের ক্লজ।
মানে সেকশন 2 ক্লজ 1, সেকশন 2 ক্লজ 2। তাহলে মূল মনে রাখবেন, সেকশনটা শুরু হওয়ার পরে যদি কিছু লেখা থাকে, তারপরে যদি ভাগ হয়, তাহলে ওই ভাগগুলোকে আমরা বলবো যে ক্লজ। আর যদি সেকশনটা শুরু হওয়ার পরে কিচ্ছু লেখা না থাকে, সাথে সাথেই বিভক্ত হয়, যেমন 1 নম্বরে বিভক্ত হইলো, এটা হচ্ছে আমার সাবসেকশন। তো ওই জিনিসটাও এখন মাথায় নিয়ে নেবেন যে কোনটা সেকশন আর কোনটা সাবসেকশন এবং কোনটা ক্লজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আমাদের ইজমেন্ট বা সুখাধিকার বা ব্যবহার সত্ত্ব। তিনটা নামই এখন থেকে মাথায় নিয়ে নেন। ইজমেন্ট বা সুখাধিকার বা ব্যবহার সত্ত্ব, মূল কনসেপ্টটা হচ্ছে আপনি অন্যের জমি বা অন্যের জমির উপর দিয়ে বা অন্যের কোনো পুকুর ব্যবহার করার, দীর্ঘদিন ব্যবহার করার ফলে ওই জমির উপরে, ওই পানির উপরে আপনার একটা অধিকার জন্মায়, এটাকে বলি যে আমরা সুখাধিকার। যেখানে জমিটা অন্যজনের, আপনি চলাচল করছেন, তার কারণে আপনার একটা অধিকার জন্মিছে। তো এই জন্য আমরা একে সুখাধিকার বা ইজমেন্ট বা ব্যবহার সত্ত্ব, তিনটা নামই আমরা রাখতে পারি। এখন আসি আইনগতভাবে আসলে এই ইজমেন্ট জিনিসটা কি। তাহলে সর্বপ্রথম আইন বলতেছে যে ইজমেন্ট এমন একটা অধিকার যেটা কোনো চুক্তি থেকে আসবে না। আপনি কারোর সাথে চুক্তি করে কোনো অধিকার নিবেন, ওইটা ইজমেন্ট হবে না। এটা হচ্ছে আমাদের ডেফিনেশনের প্রথম ভাগ, যে কোনো চুক্তি থেকে ওই অধিকারটা আসবে না। এখন আপনার এমসিকিউ হইতে পারে যে সুখাধিকার কোন প্রকারের অধিকার, নিচে 4টা অপশন দিয়ে দিতে পারে, যে চুক্তি থেকে আগত অধিকার, দীর্ঘদিন ব্যবহার ফলে অধিকার, বা অনুমতি নিয়ে ব্যবহারের ফলে অধিকার, এরকম 4টা অপশন দিতে পারে। অথবা আপনার সরাসরি জানতে চাইতে পারে যে তামাদি আইনের কত নাম্বার সেকশনে ইজমেন্টকে ডেফিনেশন দেওয়া আছে। তাহলে আমরা সেকশন নাম্বার 2 ক্লজ নাম্বার 5, এটাও আমরা মনে রাখবো। এইবার যে এমসিকিউটা হয়ে গেল, ওই জায়গায় এমন স্পেসিফিক সেকশন সাবসেকশনটা পর্যন্ত চাইছে তারা। তো এখন থেকে যদি আমাদের প্রস্তুতিটা একদম সূক্ষ্ম হয়, তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে এই যে ইজমেন্ট সুখাধিকার বা ব্যবহার সত্ত্ব, এটা হচ্ছে এমন একটা আপনার অধিকার যেটা কোনো চুক্তি থেকে আসবে না, চুক্তি ছাড়াই আসবে। কিভাবে আসবে? অন্য ব্যক্তির জমির কোনো অংশ, জমিটা আপনার হবে না, আপনি অন্য জনের জমির কোনো অংশ সেটা অপসারণ করা এবং নিজের লাভের জন্য ব্যবহার করার অধিকারী হবেন। অর্থাৎ জমিটা আপনার না, অন্য জনের জমি, জমি থেকে কোনো অংশ বা কোনো জিনিস অপসারণ করা এবং সেটা নিজের লাভের জন্য ব্যবহার করতে পারবেন, এমন হইতে পারে। অথবা অন্যের জমিতে কিছু জন্মানো, অথবা জমির সাথে কিছু সংযুক্ত, যেখানে কিছু কি করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। অথবা জীবিকা নির্বাহকারী কিছু অপসারণ এবং দখলের অধিকারী আপনি হবেন। এটা যখন আমরা 26 ধারা পড়ব, সেখানে আমাদেরকে বলে যে সেখানে আপনার আলো হইতে পারে, বাতাস হইতে পারে, চলাচলের রাস্তা হইতে পারে, কোনো জলাশয় ব্যবহার করার কি হইতে পারে, জিনিস হইতে পারে। অর্থাৎ আপনি কি করলেন, এরকম রাস্তা দিয়ে চলাচল করলেন, তো চলাচল করতে করতে আপনার সেখানে অধিকার জন্মাইলো। এখন অন্য যে জমির প্রকৃত মালিক, সে আসে এখানে একটা গাছ লাগায় দিল, তো আপনি তাকে ওই গাছটা সরানোর জন্য বাধ্যতামূলক ভাবে সরাইতে পারবেন যদি আপনার ওই অধিকারটা অর্জিত হয়। সে কি করলো, সে এখানে একটা ওয়াল দিয়ে দিল যাতে আর আপনি না চলতে পারেন। তাইলে আপনার যদি সুখাধিকার অর্জিত হয়, আপনি তারে বলতে পারবেন যে ভাই এটা সরান, আমি এখান দিয়ে চলাচল করব। তো ইজমেন্ট এমন একটা অধিকার যেটা আরো ডিটেইলে আমরা 26-এ পাবো। শুধু ডেফিনেশন থেকে আপনি এমসিকিউর জন্য অ্যাটলিস্ট এতটুকু মনে রাখবেন যে এটা চুক্তি থেকে কোনো অধিকার আসবে না, যেটা একজন ব্যক্তি অন্যজনের যে সম্পত্তির উপর দিয়ে বিভিন্ন কারণে যদি দীর্ঘদিন যাবৎ চলাচল করে, তখন তার যে অধিকারটা আসে, বা ওই সম্পত্তি থেকে কোনো কিছু অপসারণ করা, অথবা ওই সম্পত্তিতে কোনো কিছু লাগানো, অথবা সেখানে কোনো কিছু সংযুক্ত করা, অথবা জীবিকা নির্বাহনকারী কিছু সেখান থেকে অপসারণ করার আপনি অধিকার পাবেন। মানে যার সম্পত্তি, তার উপর আপনি খবরদারি করতে পারবেন, এটা হচ্ছে আমাদের সুখাধিকার। তো এই জন্য সুখাধিকারের ডেফিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সব সময় মনে রাখবেন। আর এইটার সাথে আমরা ওই 26 এবং 27 ধারা আলোচনা করব। তার মানে তামাদি আইনের মধ্যে এই তিনটা সেকশনে আমাদের টোটাল সুখাধিকার আলোচনা করে। যখনই আপনি কোনো কনসেপ্ট পড়বেন, জানার চেষ্টা করবেন যে এইটার সাথে আর কোন কোন ধারা রিলেটেড। এইটা যদি বুঝে একবার পড়তে পারেন, আপনার কাছে একদম মাইন্ডটা ইজি মনে হবে। তাহলে সুখাধিকারের জন্য আমাদের এই তিনটা ধারা আমরা পাবো। এরপরে আরেকটা ডেফিনেশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেটা থেকে এমসিকিউ আসে। এই তামাদি আইনের বিভিন্ন জায়গায় আমরা পাবো, যদি আপনি সরল বিশ্বাসে মামলাটা দায়ের করেন, যদি সরল বিশ্বাসে প্রসিকিউট করেন, যদি সরল বিশ্বাসে কাজটা করেন। এখন এই সরল বিশ্বাস মানে কি? আমরা পেনাল কোডে যখন যাব, সেখানেও আমরা গুড ফেইথ পাবো। তো উভয় জায়গার ডেফিনেশন একই। এখানে আমাদের যে সেকশন 2 ক্লজ 7-এর মধ্যে বলতেছে যে যদি আপনি কোনো কাজ
ডিউ কেয়ার, ইংরেজিটাও মনে রাখবেন, মাঝে মধ্যে ইংরেজিটাও দিয়ে দেয়। ডিউ কেয়ার মানে যথাযথ যত্ন, এবং অ্যাটেনশন মানে মনোযোগ সহকারে যদি আপনি না করে থাকেন, কোনো একটা কাজ যদি আপনি যথাযথ যত্ন এবং মনোযোগ সহকারে যদি না করেন, আইন বলবে যে আপনি এটা সরল বিশ্বাসে করেন নাই। তার মানে গুড ফেথ বলতে আমরা প্রচলিত যে জিনিসটা বুঝি সেটা না। গুড ফেথ মানে হচ্ছে ওই বিষয়টা সম্পর্কে আপনি যথাযথভাবে কি করবেন, যত্ন নেওয়া এবং মনোযোগ সহকারে দেখার পরে যদি করেন, তখনই আইন বলবে যে আপনি সরল বিশ্বাসে কাজটা করছেন। তাহলে গুড ফেইথ ডেফিনেশন এটা আমাদের জন্য এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আপনার বেয়ার অ্যাক্টের মধ্যে আপনি কি করেন, হাইলাইট করে রাখেন, বিশেষত ওই দুইটা ইংরেজি শব্দ, একটা হচ্ছে ডিউ কেয়ার আর একটা হচ্ছে অ্যাটেনশন, মানে যথাযথ যত্ন এবং মনোযোগ। এরপরে মূলত এই দুইটাই হচ্ছে আপনার এমসিকিউর জন্য কি আমাদের প্রশ্ন, এর চাইতে বেশি আমাদের দরকার নাই। কিন্তু যখন আমরা তামাদির শিডিউল পড়তে যাব, তখন ওইখানে আমরা অনেকগুলো আর্টিকেল পাবো, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসারি নোট, বন্ডের উপর। তো ওই তিনটা জিনিস সম্পর্কে একটু বেসিক ধারণা থাকতে হবে, তবে আমাদের এমসিকিউর জন্য অতটা কোনো কাজের না। তো যেহেতু আমরা ফাউন্ডেশন থেকে পড়তেছি, একটু শুধু আমরা ধারণা নিব। আবারও বলতেছি, এটা শুধু আমরা পড়বো যেহেতু অনেকগুলো অনুচ্ছেদ দেওয়া আছে, প্রমিসারি নোট, বিনিময় পত্র এবং মুসলেখা রিলেটেড, ওই জন্য এটা আমরা পড়াচ্ছি। ওটা অতটা গুরুত্বপূর্ণ না এমসিকিউর জন্য। প্রথমেই বুঝেন যে এই বিল অফ এক্সচেঞ্জ এই জিনিসটা কি। এখন তামাদি আইন এখানে ডেফিনেশন না দিয়ে বলতেছে যে এই যে ব্যাংকের চেকগুলো আছে অথবা হুন্ডি আছে, এটাও বিল অফ এক্সচেঞ্জের অন্তর্ভুক্ত হবে। তো প্রকৃতভাবে আমরা যদি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট পড়ি, সেখানে বলে যে বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে এমন একটা, আপনার বলতে পারি ড্রাফট বা পত্র। যেমন আমরা ব্যাংকে কি করি, বিভিন্ন প্রকার পে অর্ডার করি। ওই পে অর্ডার করার ক্ষেত্রে নির্দিষ্ট একটা ফর্ম আমরা ফিল আপ করে দেই, ফিল আপ করার পর সেটা জমা করি। তো এখানে বলতেছে যে বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে একটা লিখিত আদেশ যা কোনো ব্যক্তিকে করা হয়। আপনি লিখিত আকারে একজন ব্যক্তিকে একটা আদেশ দিলেন যে আরেকজন ব্যক্তিকে একটা টাকা পয়সা পরিশোধ করে দেওয়া হোক, যে অন্য ব্যক্তিকে টাকা প্রদান করা হোক। সহজে বুঝেন, আপনি যে চেকটা লেখেন, চেকের মধ্যে কি করেন, আপনি একজনের নাম লিখে দেন, নাম লিখে ওই ব্যাংকে নির্দেশ দেন। আপনার চেকটা যখন ব্যাংকে যায়, তার মানে আপনার এই কথাটা ব্যাংক কি করে, পালন করে। তাহলে আপনি ব্যাংকে নির্দেশ দিলেন যে এই চেকটা ব্যাংকে নিয়ে যাবে, তাকে তাকে টাকাটা পরিশোধ করা হয়। তো এই জন্য বিল অফ এক্সচেঞ্জের মূল কনসেপ্ট হচ্ছে একটা লিখিত আদেশ যা কোনো ব্যক্তিকে করা হয় অন্যকে টাকা প্রদান করার জন্য। তো এটাই হচ্ছে আমাদের বিল অফ এক্সচেঞ্জ। আর তামাদি আইন বলতেছে আমাদের বর্তমান যে ব্যাংকের চেক, এগুলাও একটা বিল অফ এক্সচেঞ্জের অন্তর্ভুক্ত হবে। আর হচ্ছে আমাদের যে হুন্ডি, গত ক্লাসে আমরা হুন্ডিটা আলোচনা করেছি। হুন্ডিটা কি, যেহেতু পূর্বে ব্যাংকিং ব্যবস্থাটা ছিল না, তো বর্তমানে চেকের মতোই পূর্বে হুন্ডি ছিল, হুন্ডি গ্রাহক ছিল, হুন্ডির এজেন্ট ছিল। তো তারাও এইরকম চেকের মতো লিখিত দিলে তারা হুন্ডির বিনিময়ে টাকাটা দিয়ে দিত। এখন আসি আমরা প্রমিজারি নোট। তাইলে প্রমিজারি নোটটা কি? প্রমিজারি নোটটা কিছুই না, আপনি নিজে একটা কাগজের মধ্যে নিজের উপর বাধ্য করতেছেন অন্যকে টাকা পরিশোধ করবেন। নিজেই নিজের উপর একটা বাধ্যবাধকতা আনতেছেন, আরেকজনকে আপনি টাকা দিবেন। তো এইটা, এই যে প্রমিজারি নোট বা প্রতিজ্ঞাপত্র, বলতেছে যে প্রদানকারী সীমিত সময় অথবা চাহিদা মাত্র অথবা দৃষ্টিগোচরে, মানে আপনি তাৎক্ষণিক অথবা নির্দিষ্ট ডেটে অথবা পরবর্তী যে কোনো দিন আপনি অন্যকে টাকা দিতে কি একটা প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন। যে একজন আপনার কাছে টাকা পাবে, টাকা চাচ্ছে, আপনি বলতেছেন পরে দিব, সে বললো যে ভাই লিখিত আকারে দিয়ে দেন। তখন আপনি সেখানে লিখলেন যে ঠিক আছে, আমি এই নামক ব্যক্তি এত তারিখে আপনাকে আপনার এত টাকা আমি পরিশোধ করে দিব। এই যে আপনি নিজের উপর একটা দায়বদ্ধতা নিয়ে আসলেন, এটাই হচ্ছে প্রতিজ্ঞাপত্র বা প্রমিসারি নোট, যেখানে ব্যক্তি অন্যকে টাকা পরিশোধ করার জন্য নিজেকে বাধ্য করে। আর বন্ড বা মুচলেখা, গত ক্লাসও আমরা পড়েছি, বন্ড বা মুচলেখার মূল কথাটা হচ্ছে যেটা, যে এইটাও আপনি নিজেকে নিজে বাধ্য করতেছেন, তবে কিছু কন্ডিশনের উপর, যে কোনো কাজ করা অথবা না করার উপর। যখন কোনো ব্যক্তি অন্যকে অর্থ প্রদান করতে নিজেকে বাধ্য করে, মুসলেখার মধ্যেও আপনি কি করলেন, যে এত টাকা তাকে পরিশোধ করবেন, আপনি বাধ্য, প্রমিসারি নোটের মতোই। তবে এখানে কিছু কন্ডিশন আছে। ওই কন্ডিশনটা হচ্ছে যে আপনার কোনো কাজ সম্পাদিত হয় অথবা না হয়। যেমন বেইল বন্ড গুলো আছে, আসামি যখন জামিন পায় তাদেরকে একটা বেইল বন্ড সিগনেচার করে আসতে হয়, যে আদালত যে জামিনটা দিল, যখন আদালত ডাকবে তখন যাতে সে উপস্থিত হয়। আর উপস্থিত না হইলে কি হবে, ওই বন্ডের মধ্যে লেখা থাকে 5,000, 10,000, 20,000, 40,000 টাকা কি করতে হবে, সে নিজে থেকে পরিশোধ করবে, সে বাধ্য। তার মানে আপনি নিজের উপর নিজে একটা বাধ্যবাধকতা আনতেছেন, ভবিষ্যতে একটা কাজ আপনি করবেন অথবা না করবেন এই কন্ডিশনের উপর ভিত্তি করে। ওইটাই হচ্ছে আমার বন্ড বা মুচলেখা।
আরেকটা জিনিস যেটা, সেটা জাস্ট আমরা বোঝার জন্য পড়বো যে জিম্মাদার বা ট্রাস্টি কোন জিনিসটাকে অন্তর্ভুক্ত করবে না তামাদি আইনের মধ্যে। আজকের আমরা যখন 10 নম্বর সেকশনটা পড়বো ওইখানে বলে যে ট্রাস্টের সম্পত্তির বিরুদ্ধে মামলা করার জন্য তামাদি প্রযোজ্য হবে না, আপনি 100 বছর পরেও মামলা দায়ের করতে পারবেন। তো তাইলে এই ট্রাস্টি বা জিম্মাদার আমরা কাকে বলবো, এটা কোন জিনিসটাকে অন্তর্ভুক্ত করবে আর কোনটাকে করবে না। তো এইরকম ক্ষেত্রে আমাদের যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে 1 নম্বরে বলতেছে যে বেনামদার বা বেনামি ট্রানজেকশন যিনি করেন উনি অন্তর্ভুক্ত হবেন না। বেনামি ট্রানজেকশন মানে আপনার নিজের টাকা পয়সা দিয়ে অন্যের নামে কিছু ক্রয় করেন, তো এই আপনি হচ্ছেন বেনামদার। 2 নম্বর হচ্ছে যে আপনি কারো কাছ থেকে টাকা পয়সা ঋণ নিছেন, ঋণের টাকা সম্পূর্ণ পরিশোধ করে নিছেন, এখন আপনার সম্পত্তিটা এখনো তার দখলে আছে, তার মানে ঋণ পরিশোধের পরেও যদি উম, যে বন্ধক গ্রহীতার নিকট সম্পত্তিটা থাকে তাইলে ওইটা জিম্মা হিসাবে আছে বলে আইন ধরবে না। এরপরে হচ্ছে অবৈধ দখলদার, কেউ যদি আপনার সম্পত্তি অবৈধভাবে দখল করে খায়, সে এই তামাদি আইনের জন্য জিম্মাদার হিসাবে আসবে না। আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমাদের এই যে বাদী বিবাদী আর মোকদ্দমা, এই তিনটা আমাদের নর্মালি এমসিকিউতে আসবে না, আমরা আইন বোঝার জন্য জাস্ট একটু বুঝবো যে বাদীকে বিবাদীকে আর মোকদ্দমা জিনিসটা কি। মূলত বাদীকে তামাদি আইনের ডেফিনেশনে দেওয়া নাই। বাদীকে আমরা, আপনি যিনি মামলা করেন উনি হচ্ছেন বাদী। তো অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনার বাবার বিষয় ছিল, বাবা মারা গেছে, আপনি মামলা করতেছেন, অথবা আপনার বন্ধুর বিষয় ছিল, আপনারে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে, আপনি তার হয়ে মামলা করতেছেন। তো মূলত বাদী হচ্ছে যে যিনি মামলা করেন, অথবা যার থেকে অথবা যার মাধ্যমে মামলা করার আপনি অধিকার পান। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে যে যার থেকে আপনি পাইলেন, কেউ আপনারা পাওয়ার অফ অ্যাটর্নি দিল যে ভাই আমার হয়ে মামলাটা করেন, তাহলে আপনিও বাদী হবেন। অথবা যার মাধ্যমে আপনি পাইছেন, যেমন আপনার বাবা মারা গেল, আপনার বাবা একটা চুক্তি করছিল, এখন আপনি অধিকার পাইছেন চুক্তি প্রবলের, তাহলে আপনার বাবার মাধ্যমে আপনি পাইছেন, তাহলে আপনিও হবেন বাদী। আর বিবাদী ক্ষেত্রে জাস্ট রিভার্সটা, যে মামলা কি করে মোকাবিলা করে যার বিরুদ্ধে মামলাটা করা হয়, অথবা যার কাছ থেকে অথবা যার মাধ্যমে আপনি মোকাবিলা করার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, বাধ্যবাধকতা আপনার উপর চলে আসছে। আপনার বাবা ঋণ নিছিল, এখন যার কাছ থেকে নিছিল সে মামলা করে বসে আছে, বাবা মারা গেছে, এখন আপনাকে তারা বিবাদী করতেছে, তার মানে আপনার বাবার বার্ডেনটা আপনার উপর চলে আসছে। একই রকম ভাবে এই সুট বা মোকদ্দমা জিনিসটাকে আমাদের এই তামাদি আইনের এখানে বলা নাই। এমনকি আমাদের দেওয়ানি কার্যবিধিতেও আর যে জিনিসটা মোকদ্দমা জিনিসটা কি এটা ডেফিনেশনে দেওয়া নেই, জাস্ট এখানে বলতেছে যে তামাদি আইনের জন্য যেখানে যেখানে আমরা বলবো যে সুট বা মোকদ্দমা, আপনি বুঝবেন এটার মধ্যে আপিল নাই, এটার মধ্যে আবেদন নাই, মানে সুট আপিল এবং আবেদনকে অন্তর্ভুক্ত করে না। কিন্তু দেখবেন আপনারা যদি কি করেন, সুট ভ্যালুয়েশন অ্যাক্ট পড়েন, কোর্ট ফি অ্যাক্ট যখন পড়বেন, ওই কোর্ট ফি অ্যাক্ট পড়লে আপনাকে বলবে যে সুট ইনক্লুড আপিল এবং আবেদন, মানে হচ্ছে আপনি আপিল করার জন্য আপনার আবার সমপরিমাণ কোর্ট ফি দিতে হয়। তো ওই সুট ভ্যালুয়েশন অ্যাক্টের মধ্যে পাশাপাশি কোর্ট ফি অ্যাক্টে ওইখানে আপিল বলে কোনো শব্দ নাই, বলা আছে সব জায়গায় সুটই দেওয়া আছে। তার মানে আপিল করার সময় যদি সেখানে যদি না বলে যে সুট ইনক্লুড আপিল, তাইলে আপনি বলবেন যে আপিল করতে তো টাকা পয়সা লাগার কথা না। তো ওই জন্য তামাদি আইনের ক্ষেত্রে সুট একটা পৃথক জিনিস, আপিল একটা পৃথক জিনিস, অ্যাপ্লিকেশন একটা পৃথক জিনিস। আর যখন আমরা কোর্ট ফি আইনে যাব তারা বলতেছে যে তিনটা একই জিনিস, এই জিনিসটা একটু বুঝবেন। তাহলে এই ডেফিনেশন যেগুলো আমরা বললাম, সর্বাবস্থায় আপনি দুইটা ডেফিনেশন ভালো করে মুখস্থ রাখবেন, একটা হচ্ছে ইজমেন্ট বা সুখাধিকার, আর একটা হচ্ছে গুড ফেইথ। আর বাকি যেগুলো আছে ওটা আমাদের অতটা দরকার নাই, শুধুটা আমাদের শিডিউলের জন্য আমরা বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসারি নোট এবং মুসলেখা, এই তিনটা একটু জানলাম। আর যেটা হচ্ছে বাদী বিবাদী এবং হচ্ছে যে মোকদ্দমা, এটা এমসিকিউ আসার মতো না, তারপরে জাস্ট একটু জেনে রাখলেন। তো এটা ছিল আমাদের ওভারভিউ। তো এখন আমরা শুরু করি পার্ট নাম্বার 2। তাহলে পার্ট 1 আমাদের দুইটা সেকশনই ছিল, পার্ট হচ্ছে 2। এই পার্ট 2 এ মূলত আলোচনা যেটা করে সেটা হচ্ছে যে একটা তামাদি গণনা কখন শুরু হবে, অথবা মামলা দায়ের হইলে যদি তামাদিতে সমাপ্ত হয় মামলাটা খারিজ হবে, অথবা কোনো কারণে সময় বর্ধিত করা যায় কিনা, মূলত এই কয়টা বিষয় নিয়ে আলোচনা করে। এখন আসেন ধারা 3। তো আগে সবগুলা ধারার আপনার দায়িত্ব হচ্ছে হেডিংটা মনে রাখবেন, যেহেতু আপনারা প্রথমবার এখন এমসিকিউ ক্লাসে আসছেন, তো এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে কি হেডিংটা মনে রাখবেন। তো ইংরেজি কিছু কিছু হেডিং মনে রাখতে হবে, কিছু কিছু এই যে বাংলায় কিছু কিছু, কারণ অনেক পরীক্ষায় যেটা হয়েছে যে টোটাল ইংরেজি হেডিংটাই উঠে তুলে দিয়ে বলতেছে এটা কত ধারার মধ্যে আছে। তো এই জন্য যে গুরুত্বপূর্ণ যেটা এমসিকিউতে আসার মতো আমরা সেটা বলে দিব। আপনারও দায়িত্ব হচ্ছে একটু দাগিয়ে রাখবেন যাতে একটু চোখ পড়ে।
আর বাংলা শব্দটাও জানবেন। তো মূলত তামাদি আইনের যে 3 নাম্বার যদি আমরা সেকশনটা বলি, এর হেডিংটা হচ্ছে ডিসমিসাল অফ স্যুট, মানে তামাদি দোষে মামলা খারিজ। তাহলে বাংলাটা মনে রাখবেন যে তামাদি দোষে বা তামাদির অন্তে মামলা খারিজ, বা তামাদির অন্তে মামলা কি দেওয়া বাদ। এখন আপনি প্রথমে আপনার দায়িত্ব হচ্ছে প্রতিটার হেডিংটা মনে রাখার চেষ্টা করবেন। হেডিংটা যদি আপনার মনে থাকে তখন আপনি ভিতরে যাইতে পারবেন। তাহলে বাংলা হেডিংটা মনে রাখবেন, তামাদি দোষে মোকদ্দমা খারিজ। এটা জাস্ট মনে রাখার জন্য মনে রাখবেন। তাহলে 3 নাম্বার সেকশনের মূল হচ্ছে তামাদি দোষে মামলা খারিজ। একই রকম ভাবে 4 নাম্বারে যখন আসবো, আদালত বন্ধ থাকলে পরের দিন মামলা দায়ের করা যাবে। 4 নাম্বার 5 নাম্বার যখন আমরা পড়বো, যে কিছু কিছু ক্ষেত্রে আমরা সময়টা বর্ধিত করতে পারবো। 6 নাম্বারে যখন যাব, বৈধ অপারগতা। 7 নাম্বারে একাধিক ব্যক্তির অপারগতা। 8 নাম্বারে বিশেষ ব্যতিক্রম। 9 নাম্বারে সময়ের অবিরাম চলন। এইভাবে শুধু আগে আগে হেডিংটা মনে রাখার চেষ্টা করব, এবং তারপরে আমরা যাব ভিতরে। হেডিংটা মনে থাকলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে, যখন আপনি রিভিশনটা দিবেন, যখন ওই হেডিংটা একটু মনে করার চেষ্টা করবেন, যদি আপনার হেডিং এর ছোট্ট বিষয়বস্তু না হয়, মনে কিন্তু থাকবে না। তো যাই হোক, তামাদি দোষে মামলা খারিজের ভিতরে বিস্তারিত যেটা, এটা এই জন্যই পড়তে হবে যে এমসিকিউ গুলাও কি হচ্ছে এখন মোটামুটি বিশ্লেষণ ধর্মী এমসিকিউ দেয়। তো এখানে আমাদের হচ্ছে তামাদি অন্তে দায়েরকৃত মোকদ্দমা, আপিল এবং দরখাস্ত অবশ্যই খারিজ হবে। এখানে আমরা একটা শব্দ ব্যবহার করছি, দেখেন যে অবশ্যই, এর ইংরেজি হচ্ছে শেল। যে কোনো আমাদের 7টা সাবজেক্ট পড়বো, এখানে 2টা শব্দ আপনারা বুঝে নিতে হবে, যে যখনই শেল শব্দটা থাকবে তার মানে এইটা বিচারকের বা আদালতের আর এখতিয়ার প্রয়োগ করার ক্ষমতা নাই, তার এটা করতেই হবে, সে বাধ্য। যারা আইন তৈরি করছে তারা ডাইরেক্ট করে দিয়েছে, নির্দেশনা দিয়ে দিয়েছে যে আপনি এটা খারিজ করতে বাধ্য করবেনই, আপনার নিজের সেখানে কোনো ক্ষমতা খাটাবেন না। আর যদি মেয়ে শব্দ ব্যবহার করা হয়, তখন বিচারকের এখতিয়ার থাকে, সে চাইলে যেটা খুশি সেটা করতে পারে আইনের মধ্যে। তো এই জন্য পেনাল কোড আপনি যখন পড়বেন, বিভিন্ন প্রকার শাস্তির ক্ষেত্রে দেখবেন যে কোথাও দেওয়া আছে যে শেল, তারে বাধ্যতামূলক মৃত্যুদণ্ডই দিতে হবে। আবার কোথাও বলা আছে যে মেয়ে, অর্থাৎ বিচারক চাইলে দিতে পারে। তো এই জন্য যখন আমরা আইনগুলা পড়বো 7টা, এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করব যে কি বলা হচ্ছে। এটা বলার মেইন কারণ হচ্ছে যেটা, যখন আপনি, আপনার কাছে বেয়ার একটা আছে, যখন আপনি পড়তে যাবেন 3 নাম্বারে, জাস্ট আপনি কি করবেন, একটু স্মরণ করবেন যে এখানে বলা আছে যে শেল বি ডিসমিস। এখন এই যে শেল বি ডিসমিস এর জায়গায় এমসিকিউতে আপনারে 4টা অপশনে একটার মধ্যে দিয়ে দিল শেল বি ডিসমিস, অথবা দেওয়া হইলো যে মে বি ডিসমিস। পার্থক্য শুধু সামান্য। শেল মানে হচ্ছে বিচারকের আর কিছু করার নাই, আইনে যেহেতু বলতেছে যে তামাদির অন্তে মোকদ্দমা, আপিল এবং দরখাস্ত খারিজ করতে হবে, তো বিচারক খারিজ করতে বাধ্য। তো এই জন্য এমসিকিউতে আপনার জন্য অপশন চলে আসে এরকম, যে একটা মামলা তামাদি অন্তে দায়ের হইলো, এখন বিচারক কি করবেন? পক্ষদেরকে, তাদেরকে শুনানির সুযোগ দিবেন। পক্ষরা চুক্তি যদি করে বর্ধিত করার জন্য আপত্তি না করলে উনি গ্রহণ করবেন, না উনি অবশ্যই খারিজ করবেন, না উনি খারিজ করতে পারেন। তাহলে 4টা অপশনের মধ্যে আপনার অ্যান্সার তখনই আপনি দিতে পারবেন যখন এইটা আপনার ক্লিয়ার থাকবে, যে তামাদি অন্তে দায়েরকৃত প্রতিটা মোকদ্দমা, প্রতিটা দরখাস্ত, প্রতিটা আপনার যে কোনো প্রকারের আপিল বিচারক খারিজ করতে বাধ্য, তারে খারিজ করতে হবে, তার কোনো অপশন নাই, কিছু করার নাই। মানে সে এখানে রোবটের মতো কাজ করবে, তার ডানে বামে তাকানোর সুযোগ নাই। এমনকি যদি বিবাদী বা অপরপক্ষ কি করে, কোনো আপত্তি দায়ের নাও করে, নর্মালি দেওয়ানি মামলা হচ্ছে পক্ষদের মধ্যে, পক্ষরা যদি কোনো কিছু আবেদন করে তখনই আদালত দেয়। কিন্তু তামাদি এমন একটা জিনিস, তামাদি বলতেছে যে কি, এটা হচ্ছে আইনগত বিষয়, কোনো পক্ষের অধিকার না, এটা হচ্ছে আইনগত একটা বাধ্যবাধকতা। ওই জন্য বিচারক যেহেতু আইন পালন করার জন্য আদালতে উপস্থিত থাকেন, তো এই জন্য 3 ধারা বিচারকের জন্য বাধ্যতামূলক। তো এটা অলরেডি আমরা আমাদের নোটে ইনক্লুড করে দিয়েছি, যে বিবাদী তামাদির বিষয় আপত্তি না করলেও খারিজ হবে। তাহলে দ্বিতীয় আর একটা আপনি এমসিকিউর অপশন পাইলেন কি, অপরপক্ষ আপত্তি না করলেও খারিজ হবে। তারপর আদালতের জন্য তামাদি দেখা বাধ্যতামূলক, তামাদির মধ্যে মামলাটা দায়ের হয়েছে কিনা এটা দেখা তার জন্য বাধ্যতামূলক। আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে তামাদি মওকুফ করতে পারেন না, তামাদি আইনগত বাধ্যবাধকতা, তাই পক্ষদ্বয় চুক্তি করে তামাদি মওকুফ করতে পারেন না। অনেক ক্ষেত্রে আপনার বিশেষত এই 3টা 4টা শব্দ ব্যবহার করে, যে বিবাদী আপত্তি করে নাই, এখন আপনি কি মনে করেন? বিবাদীরা চুক্তিনামা সাবমিট করলো যে আমাদের তামাদির বিষয়ে আপত্তি নাই, বিচারক এখন কি করবে?
তো সব জায়গায় হচ্ছে যে কারো কিছুই করার নাই, যেহেতু তামাদি একটা আইনগত বিষয়, অতএব এইটা বিচারক দেখতে বাধ্যতামূলক। যদি তামাদির পরে হয় তাহলে উনি খারিজ করে দিবেন, কোনো পক্ষের কথা শুনবেন না, কারণ এটা পক্ষের কোনো অধিকার না, পক্ষের কোনো দাবি না। এটা হচ্ছে আইনগত একটা বাধ্যবাধকতা, যা এটা আদালত, বাদী বিবাদী সবাই পালন করতে বাধ্য। এইভাবে যদি আপনি তিন ধারাটা একবার বুঝে নিতে পারেন, তাইলে তিন ধারা থেকে যত প্রকার যেইভাবেই প্রশ্ন আসুক আপনি অ্যান্সার করতে পারবেন। এমনকি লিখিত পরীক্ষায় যখন আপনি এমসিকিউ পাস করার পরে লিখিত পরীক্ষা দিবেন, ওই তিন ধারা থেকে আপনাকে একটা প্রবলেমেটিক জিনিস বানিয়ে বলবে যে এখন আপনি কি মনে করেন বিচারক কি করবে। অথবা আপনারই কি করলো যে একটা মামলার ক্ষেত্রে আপনি পক্ষের আইনজীবী হিসাবে কি করলেন, তামাদির শেষে একটা মামলা দায়ের করলেন। তো বিচারক তখন সেই তামাদির বিষয় কি করলো, আপনার ওই জিনিসটা খারিজ করে দিল। এখন আপনি কি করতে পারেন, বা আপনার যে পক্ষ আছে তাকে আপনি কি বলবেন, কি উপদেশ দিবেন, মানে আপনাকেই যাচাই করবে যে আপনি কি বলতে চান। তো আপনার নিজের কথা তো বলে লাভ নেই, আপনাকে আইন কি বলতেছে সেইটা বিশ্লেষণ করে বলতে হবে। তাহলে আমরা মনে রাখবো তিন ধারা, যাতে ক্লাসটা হইতে হইতে মোটামুটি আজকে আমরা 3 নাম্বার থেকে শুরু করে 11 নম্বর মুখস্থ হয়ে যায়। হেডিং আমাদের কি হবে, হেডিংটা হচ্ছে তামাদি দোষে মামলা খারিজ। মানে তামাদির শেষ হওয়ার পরে যত প্রকার মোকদ্দমা, যত প্রকার আপিল, যত প্রকার দরখাস্ত দায়ের করা হোক, সবকিছুই বিচারক খারিজ করে দিতে বাধ্য হবেন। কোনো পক্ষ আপত্তি করুক বা না করুক তাতে কিচ্ছু যায় আসে না, তামাদি একটা আইনগত বিষয়, এটা বিচারক, বাদী বিবাদী সবারই উপর বাধ্যকর। তারা চুক্তি করে তামাদিটা মওকুফ করতে পারবেন না। এটা হচ্ছে মূল জিনিস। এখন যেহেতু আমাদের একটা বাধ্যবাধকতা আমরা পাইলাম যে নির্দিষ্ট সময় মামলা দায়ের করতে হবে, এখন কথা হচ্ছে যে একটা মামলা আদালতে কখন দায়ের হয়েছে বলে আমরা ধরে নিব। তামাদি আইনের 3 নাম্বারের ভিতরে 3টা ব্যাখ্যা দেওয়া আছে। নর্মালি এগুলো আমরা পড়ি না, যেহেতু এমসিকিউতে আসে না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওইখান থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন আপনারা আসতেছে। তো আপনি জাস্ট একটু জেনে রাখেন যে যখন আপনি কি করেন, প্রচলিত ভাবে আপনি একটা আর্জি সেরেস্তাদারের কাছে জমা করে দেন, জমা করার পর সে বিভিন্ন প্রকার কোর্ট ফি নানা প্রকার জিনিস দেখার পরে তারপরে আপনারা কি করে, যথাসম্ভব ওই দিনই ট্রাই করে সুট রেজিস্টারে লিখে আপনারা একটা মোকদ্দমা নাম্বার দিয়ে দেওয়ার জন্য। অথবা লিখার পূর্বেই সে যদি কি করে আপনার একটা মোকদ্দমা নাম্বার দিয়ে দেয়। এখন আপনি যেই দিন যখনই সেরেস্তাদারের কাছে মামলাটা সাবমিট করলেন, আর্জিটা দিলেন, আইনগতভাবে ওই দিনই আপনার মামলাটা সাবমিট হয়ে গেছে। চাই আপনি মামলা নাম্বার 2 দিন পরে পান, 10 দিন পরে পান। যেমন ধরেন যে আপনি 2টার দিকে গেলেন সাবমিট করার জন্য, তো দেওয়ার পরেই, গ্রহণ করার পরে সেরেস্তাদার বললো যে আজকে ছুটি হয়ে গেছে, আপনি রাখে যান, আমরা কালকে দেখব। তো কালকে শুক্রবার, তারপরে শনিবার, তারপরে সরকারি বিভিন্ন ছুটি আসলো, দেখা গেল যে 1 সপ্তাহ পরে গিয়ে আপনি মোকদ্দমা নাম্বার পাইলেন। এখন মামলা চলার সময় অপরপক্ষ আসে বলতেছে স্যার এটা তো তামাদিতে বারিত হয়ে গেছে। এখন আপনার ডিফেন্স হবে এই ব্যাখ্যা নাম্বার 1, যে তামাদি আইনে 3 ধারার প্রথম ব্যাখ্যায় বলা হয়েছে আমার মামলাটা আমি যেই দিন সেরেস্তার কাছে জমা করছি, কোর্টের অফিসারের কাছে জমা করছি, আমার মামলা ওই দিনই দায়ের হয়ে গেছে। এখন ওইটা আদালতে দেখার বিষয়, সে মোকদ্দমা নাম্বার কবে দিল সেটা আমার দেখার বিষয় না। তাইলে প্রথমটা আপনি ডিফেন্স নিতে পারবেন এই ব্যাখ্যার প্রথম অংশ দ্বারা। দ্বিতীয় অংশ বলতেছে আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়বো সব জায়গায়, যিনি নিঃস্ব ব্যক্তি যার টাকা পয়সা কম আছে, ধরেন যে বাস্তব এলাকাও দেখবেন যে অনেক, মোটামুটি আমি আমার এলাকার একটা কথা বলতে পারি যে একটা মহিলা আছে, তার অনেক সম্পত্তি ছিল, এখন তার বসত বাড়িটাও নাই। এখন সে দাবি করে যে এই সম্পত্তিগুলো তার ছিল, কেউ প্রতারণা করে তার সম্পত্তিগুলো নিয়ে গেছে। এখন ওই মহিলাকে যদি আমরা তার সম্পত্তিগুলো উদ্ধার করার জন্য মামলা করাইতে যাই, কোর্ট ফি দিতে হবে। এখন ওই বেচার নিন তো থাকারই জায়গা নেই, তো সে কোর্ট ফিটা দিবে কোথা থেকে? তো এই রকম ক্ষেত্রে যারা নিঃস্ব ব্যক্তি বা প্রপার ব্যক্তি, তারা আদালতে আর্জির সাথে একটা অ্যাপ্লিকেশন দেয় যে আমি কোর্ট ফিটা দিতে পারবো না, আমি মামলাটা লড়তে চাই, যদি মামলায় আমি জিতি তাহলে আমি কোর্ট ফিটা প্রদান করব। এই রকম শর্তে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। এখন ধরেন যে এই যে ব্যক্তিটা গরিব কি গরিব না, আদালতকে তো ডিসাইড করতে হবে, নাইলে তো সবাই গিয়ে একটা অ্যাপ্লিকেশন দিবে এবং মামলা জিতলে কোর্ট ফি দিবে, না হলে না দিবে। তো এই যে আপনি একটা অ্যাপ্লিকেশন দিলেন যে আমার মক্কেল হচ্ছে গরিব, তার কাছে টাকা পয়সা নেই, সে কোর্ট ফি দিতে পারবে না, আদালত এটা সিদ্ধান্ত নিতে 1 মাস, 2 মাস, 6 মাস, এমনকি 1 বছরও লাগাইতে পারে। শুনানি ডেট পরিবর্তন হইতে পারে। এখন দেখা গেল যে 1 বছর পরে আদালত অনুমতি দিল যে ঠিক আছে, আপনি দরখাস্তটা আপনার অ্যাপ্রুভ হইলো, আপনি মামলা দায়ের করেন। এখন যার বিরুদ্ধে মামলা দায়ের করলো সে আইসা বলতেছে স্যার এটা তো অলরেডি তামাদিতে বারিত হয়ে গেছে 6 মাসে আগে। তখন আপনার ডিফেন্স হবে যে 2 নাম্বার ব্যাখ্যা।
যে আমার মক্কেলের যে কোর্ট ফি দেওয়ার ক্ষমতা ছিল না বলে আমি কি করছি, ওই তামাদির শেষ হওয়ার আগেই অ্যাপ্লিকেশনটা দিয়ে দিছি। যেই দিন আমি অ্যাপ্লিকেশনটা আদালতে সাবমিট করছি, তামাদি আইনের 3 ধারার দ্বিতীয় অংশ ব্যাখ্যা বলতেছে যে আমার মামলাটা সেই দিনই দায়ের হয়ে গেছে। চাই আদালত 5 বছর নেক আর 10 বছর নেক দরখাস্ত ডিসাইড করতে, ওইটা আমার অপারগতা না, ওটা আদালতের অপারগতা। আদালত ওই আমি যেই দিন সাবমিট করছিলাম ওই দিনই আদালতের উচিত ছিল ডিসাইড করে দেওয়া। যেহেতু আদালতের উপর উপর আমাদের কোনো হস্তক্ষেপ চলে না, অতএব ওইটা ধরে নিব যে কি আমরা আমাদের সময়ের মধ্যেই দায়ের হয়েছে। তো এখন যখন আমরা সিপিসি যখন পড়ব, দেওয়ানি কার্যবিধি, ওইখানে বলে যে যদি একজন ব্যক্তির নিত্য ব্যবহারযোগ্য যে পরিবহনের বস্ত্রাদি বাদ দিয়ে যদি সর্বোচ্চ 5,000 টাকা বা তার কমে যদি কোনো ধন সম্পদ থাকে, অথবা ফিক্সড কোর্ট ফি হইলে ফিক্সড কোর্ট ফি দেওয়ার যদি টাকা না থাকে, ওই ব্যক্তিরে বলবো আমরা গরিব ব্যক্তি বা নিঃস্ব ব্যক্তি, বা ইংরেজি শব্দ হচ্ছে যে প্রপার ব্যক্তি, যে যার টাকা পয়সা নাই। তো বারবার ওইটাই চলে আসে, যারা এমসিকিউ পরীক্ষা দিয়েছেন যে কত টাকা পর্যন্ত থাকলে আমরা নিঃস্ব ব্যক্তি বলবো। তাহলে সর্বোচ্চ 5,000 টাকা, অথবা ফিক্সড কোর্ট ফি হইলে যদি তার ওই কোর্ট ফি দেওয়ার ক্ষমতা না থাকে, ওই রকম ব্যক্তিরা আমরা বলবো যে এই হচ্ছে নিঃস্ব ব্যক্তি বা গরিব ব্যক্তি। তৃতীয় অংশ যেটা বলতেছে, তিনটা ব্যাখ্যাই কিন্তু গুরুত্বপূর্ণ। তৃতীয় অংশ যেটা বলতেছে, এই যে ধরেন যে আমাদের ইভেলি ছিল, সবাই কোটি কোটি টাকা বিনিয়োগ করছে, বিভিন্ন কোম্পানিও করছে, ব্যক্তিরাও করছে। এইরকম যদি কোনো কোম্পানি আদালতের মাধ্যমে কি হয়ে যায়, বন্ধ হয়, আদালতের মাধ্যমে ওই কোম্পানিটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়, যেটাকে আইনের ভাষায় বলে যে ওয়ান্ড অফ করা। অর্থাৎ একটা কোম্পানি যখন বন্ধ হয়ে যাচ্ছে, ওই কোম্পানির সাথে আপনার নানা প্রকার লেনদেন থাকতে পারে। তো আদালত নর্মালি কি করে, বাংলাদেশে একটা কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করার পরে সেখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দেয়, লিকুইডেটর নিয়োগ করে দেয়, যারা বলে যে অফিসিয়াল লিকুইডেটর। এই যে আমরা বারবার শুনি ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, একটা ব্যাংক যদি দেউলিয়া হয় তাইলে সেখানে আপনার নানা প্রকার হিসাব আছে। তো ব্যাংক দেউলিয়া হলে তো আর ব্যাংকের কর্মকর্তারা আপনি খুঁজে পাবেন না, তাইলে যাবেন কার কাছে? তো তখন আদালত একজন অফিসিয়াল লিকুইডেটর কি করে, ঠিক করে দেয় যে এই ব্যক্তি, এই যে অবসায়ন করা হচ্ছে এই কোম্পানিটারে, তার যাবতীয় হিসাব নিকাশ সে করবে, যে কত টাকা কার কাছে পাবে, কত টাকা কাকে দিতে হবে। তো সর্বপ্রথম আপনি যেই দিন ওই অফিসিয়াল লিকুইডেটরের কাছে আপনার দাবি উপস্থাপন করছেন যে আমি তার কাছে কি 20 লাখ টাকা পাবো, এখন এই লিকুইডেটর যাবতীয় হিসাব করতে 5 বছর সময় নিছে। আয় ব্যয়, অ্যাসেট এবং তার যে লাইবিলিটি আছে ওইটা হিসাব করতে সে 5 বছর নিছে। 5 বছর পরে দেখা গেল যে সে আপনার 1 টাকাও দিল না। এখন আপনি আপনি সংক্ষুব্ধ হয়ে আদালতে মামলা করবেন। এখন অপরপক্ষ তো আইসা বলবে যে এটা তো তামা দিতে পারি, পাওনা টাকা আদায়ের সময় হচ্ছে 3 বছর। তো এই তৃতীয় অংশ আইসা বলতেছে যে না, যেই দিন আপনি সর্বপ্রথম ওই যে অফিসিয়াল লিকুইডেটরের কাছে দাবি জানাইছিলেন যে আমি এই ব্যক্তির কাছে এত টাকা পাবো, আইনগতভাবে আমরা ধরে নিব আপনি মামলাটা ওই দিনই দায়ের করেছেন। তাহলে এই তিনটা ব্যাখ্যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি প্রবলেমেটিক এমসিকিউ আসে। তাহলে সর্বপ্রথম হচ্ছে একটা মামলা কখন দায়ের হয়েছে বলে আমরা ধরে নিব, যেই দিন আপনি সেরেস্তায় জমা করলেন, কোর্ট অফিসারের কাছে সাবমিট করে দিলেন, মামলা ওই দিনই সাবমিট হয়ে গেছে। একজন গরিব ব্যক্তি হিসাবে যখন অ্যাপ্লিকেশন করতেছেন, প্রথম যেই দিন অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেন, আইনগতভাবে আমরা ধরে নিব মামলাটা ওই দিনই সাবমিট হয়ে গেছে। আর যদি কোম্পানির অবসায়ন রিলেটেড হয়, আদালত যদি অফিসিয়াল লিকুইডেটর ঠিক করে দেয়, তাহলে সর্বপ্রথম যেই দিন আপনি অফিসিয়াল লিকুইডেটরের কাছে আপনার দাবিটা জানাইলেন যে এত টাকা আমি তার কাছে পাবো, আইন ধরে নিবে মামলাটা আপনি ওই দিনই সাবমিট করে নিছেন। তো এই জন্যই আপনার এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। আর উপরে যেটা বলছে যে তামাদি দোষে মামলা খারিজ, সময় মতো না আসলে আদালতেও সাধ্য নয় আপনার মামলাটা শোনার, মামলাটা কি করবে, আদালত খারিজ করে দিবে, অপরপক্ষ আপত্তি করুক বা না করুক। তো এই জন্য 3 নম্বর সেকশনের উপর একটু সময় দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ 3 নম্বরটা। এখন আসি আমরা 4 নম্বর। 4 নম্বরে বুঝার কিছুই নেই, একদম সিম্পল জিনিস, সেটা হচ্ছে যে আপনারে ধরেন যে আদালত বা আইনে 3 বছর সময় দেওয়া আছে, যে পাওনা টাকা উদ্ধারের সময়সীমা 3 বছর, মহারণা সময়সীমা 3 বছর। এখন আপনি প্রথম দিন মামলা করবেন, না ওই যে 2 বছর 11 মাস 29 দিনে মামলা করবেন, এটা নিজস্ব ব্যাপার আপনার, আপনার উপর আদালত কোনো প্রভাব খাটাইতে পারে না। মানে আপনি যদি ওই 2 বছর 11 মাস 29 দিন নিয়ে মামলা দায়ের করতে যান, আদালত এই কথা বলতে পারবে না যে এতদিন আপনি আসেন নাই কেন, কারণ আপনারে 3 বছর দেওয়া হয়েছে, এখন আপনার খুশি আপনি কোন দিন মামলা দায়ের করবেন। এখন আপনি গেছেন শেষ দিনে মামলা দায়ের করতে, যা দেখেন যে আদালত হচ্ছে বন্ধ। আপনি আপনার সময়ের মধ্যে মামলা দায়ের করতে গেছেন, এখন সমস্যা হচ্ছে সেই দিন আদালতই বন্ধ।
এখন যেহেতু আদালত বন্ধ, সমস্যাটা তো আপনার না, সমস্যাটা তো আদালতের। তো এই জন্য বলতেছে, যদি দেখা যায় যে তামাদির শেষ দিনে আপনি কোনো মোকদ্দমা দায়ের করতে গেছেন, কোনো দরখাস্ত দায়ের করতে গেছেন, কোনো আপিল করতে গেছেন, তিনোটা উপরই প্রযোজ্য, আর গিয়ে দেখলেন আদালতটা বন্ধ, তাহলে আইনগতভাবে বলতেছে যে পরবর্তী যেই দিনে আদালতটা পুনরায় খুলবে। যেমন ধরেন যে আপনি বৃহস্পতিবারে আপনার শেষ ডেট ছিল, আপনি ওই দিন গেলেন, আদালত বন্ধ, শুক্রবারে সরকারি ছুটি, শনিবারেও ছুটি, রবিবারে খুলবে, তাইলে আপনি রবিবারে মামলাটা দায়ের করতে পারবেন, আর আইনগতভাবে ধরে নেওয়া হবে যে আপনি মামলাটা বৃহস্পতিবারে সাবমিট করছেন, মানে তামাদির সময়ের মধ্যেই সাবমিট করছেন। তাহলে 4 নম্বরের হেডিং হচ্ছে যে কোর্ট ক্লোজ, আদালত বন্ধ। তাহলে পরবর্তী যে দিন খুলবে আপনি ওই দিন সাবমিট করতে পারবেন। আর আইনগতভাবে আমরা ধরে নিব যে আপনি মামলাটা কি করছেন, সময়ের মধ্যেই দায়ের করছেন, মানে ওই বৃহস্পতিবারেই দায়ের করছেন। তবে এখানে জাস্ট একটু আপনি আপনার বইয়ের মধ্যে এডিশন করে নেন যে উচ্চ আদালতের একটা রায় হচ্ছে, নজির হচ্ছে, যদি ওই বিচারক যদি ছুটিতে থাকে, যেই আদালতে মামলাটা দায়ের করতেছেন, ওই সংশ্লিষ্ট বিচারক যদি ছুটিতে থাকে, আদালত খোলা আছে কিন্তু বিচারক ছুটিতে, তাহলে আমরা ধরে নিব আদালত বন্ধ। এটা আইনে লেখা নাই, এটা হচ্ছে আদালতের নজির, এটা দিয়েই এমসিকিউ দিতে পারে, লিখিতর মধ্যে আপনারে দিতে পারে। তাহলে বিচারক যদি ছুটিতে থাকে, যেই আদালতে মামলাটা সাবমিট করবেন, ওই বিচারক ছুটিতে থাকলে আইনগতভাবে আমরা ধরে নিব যে ওই দিন আদালত বন্ধ। তাহলে পরবর্তী যে দিন ওনার ছুটি শেষ হয়ে আসবে, ওই দিন আপনি মামলাটা সাবমিট করতে পারবেন। আর আইনগতভাবে ধরে নেওয়া হবে যে আপনি ওই সময়ের মধ্যেই মামলাটা দায়ের করছেন। তাহলে 4 নম্বরের ভিতরে আমাদের অত কিছুই আর নাই, আদালত বন্ধ থাকলে পরবর্তী যেই দিন পুনরায় খুলবে, ওই দিন আমরা মোকদ্দমা সাবমিট করতে পারবো। এখন চলে আসেন 5 নাম্বার। এখন এই 5 নাম্বারটা হচ্ছে এমন একটা জিনিসের মতো, যার অনেক ডাকনাম আছে। যেমন আমাদের অনেকজন আছে, দেখবেন যে কারো 4টা 5টা ডাকনাম, অথবা যার দাদা দাদি নানা নানি চাচা ফুপু বেশি, একজন বাচ্চাটারে এক এক নামে ডাকে, সবগুলোই কিন্তু তার ডাকনাম। এখন এই 5 নাম্বারের অনেকগুলা নাম আছে, এই নামগুলাই আপনার আগে মুখস্থ করতে হবে। কারণ এই নামগুলা এক একবার এক এক পরীক্ষায় এক একটা নাম দিবে, আর আপনি চিন্তা করবেন যে প্রশ্নটা করলো কোথা থেকে। তাহলে 5 নাম্বারের মূল জিনিস হচ্ছে ওই যে 3 নাম্বার সেকশনে আমরা একটা কিন্তু একদম স্পেসিফিক জিনিস পড়ে আসছি, যে তামাদির শেষে যত প্রকার মোকদ্দমা, যত প্রকার দরখাস্ত, যত প্রকার আপিল দায়ের করা হোক, সবকিছু খারিজ করতে হবে। 5 নাম্বার বলতেছে যে আমরা যতই নিয়ম করি, কিছু কিছু ব্যতিক্রম থাকার দরকার আছে। মানুষ অসুস্থ হইতে পারে, হসপিটালে থাকতে পারে, মারা যাইতে পারে, তাইলে কি হবে? তো তখন বলতেছে যে তাহলে ঠিক আছে, আমরা কিছু কিছু ক্ষেত্রে তামাদিটা মওকুফ করে দেওয়ার চেষ্টা করি, বা সময়টা বর্ধিত করে দেওয়ার চেষ্টা করি। তো এই জন্য 5 ধারাকে বলে যে বিলম্ব মওকুফ করা, সময় বৃদ্ধি করা, উপযুক্ত কারণ। এই তিনটার ইংরেজি যদি আমরা করি, যে এক্সটেনশন অফ পিরিয়ড, মানে হচ্ছে সময় বর্ধিত করা, তাহলে দুটাই মনে রাখবেন, সময় বৃদ্ধি করা বা এক্সটেনশন অফ পিরিয়ড। উপযুক্ত কারণ বা সাফিসিয়েন্ট কজ, ইংরেজিটা সব মনে রাখবেন, যে আপনার না আসার পিছনে একটা উপযুক্ত কারণ ছিল। আরেকটা হচ্ছে আমাদের কন্ডোনেশন অফ ডিলে, মানে হচ্ছে কি বিলম্ব মওকুফ। তাহলে 3টা বাংলার নাম, 3টা ইংরেজি নাম, এই 6টাই আপনি প্র্যাকটিস করেন, বারবার স্মরণ করার চেষ্টা করবেন। তো এখানে মূল কথা যেটা বলে আমাদের, আমরা 3 ধারায় যেখানে বলছি খারিজ হয়ে যাবে, 5 ধারা এসে বলতেছে মূল কথাটা আগে আমরা বলি, তারপরে স্পেসিফিকে যাব, যে দুইটা জিনিস ছাড়া, দেওয়ানি মূল মোকদ্দমা এবং ডিক্রি জারির আবেদন, এই দুই জিনিস ছাড়া বিচারকীয় অঙ্গনে যত প্রকার দরখাস্ত, যত প্রকার আপিল, রিভিউ, রিভিশন, লিভ টু আপিল, যাই কিছু আছে আদালতের প্রাঙ্গণে, সকল কিছুতে যদি আপনি উপযুক্ত কারণ দেখাইতে পারেন, আর বিচারক যদি সেই কারণে সন্তুষ্ট হয়, তাহলে উনি সময়টা বাড়িয়ে দিতে পারবেন। তবে দুইটা ক্ষেত্রে উনি পারবেন না, মানে 3 ধারার বাধ্যবাধকতাটা 5 ধারায় একদম ক্লিয়ার করা হয়েছে। যে 3 ধারায় যে আমরা বললাম বিচারক কি করতে পারবে না, পালন করতে বাধ্য, সময় বাড়াইতে পারবে না, ওইটা শুধুমাত্র দেওয়ানি মূল মোকদ্দমা এবং ডিক্রি জারির আবেদনের ক্ষেত্রে 100-এ 100 পালন করতে হবে। অন্যান্য ক্ষেত্রে বিচারক যদি আপনার উপযুক্ত কারণ শুনে সন্তুষ্ট হন, তাইলে সময়টা বাড়িয়ে দিতে পারেন। তাহলে আমরা আরেকটা এমসিকিউর জন্য কি পড়ব, দেওয়ানি মূল মামলায় কোনো ক্রমেই সময় বাড়ানো যাবে না, বিচারক কোনো কি করতে পারবে না। কেন করতে পারবে না এটাকে মনে রাখেন, যখন আমরা শিডিউল পড়ব, একটা দেওয়ানি মামলা করার জন্য আপনি যদি দেখেন, মোটামুটি দেওয়ানি শিডিউলে 3 মাস থেকে শুরু করে 60 বছর পর্যন্ত সময় দেওয়া আছে।
এখন যে ব্যক্তি 60 বছরে আসে নাই তারে আর সময় বাড়ায় দেওয়া লাভ কি? যে 30 বছরে আসে নাই, 20 বছরে আসে নাই, 6 বছরে আসে নাই, 3 বছরে আসে নাই, তারে তো সময় বাড়িয়ে দেওয়ার কোনো দরকার নাই। কারণ দেওয়ানি মূল মোকদ্দমা কোনগুলা, এখন অনেকেই প্রশ্ন করেন তখন যে ভাই কোনটা দেওয়ানি মূল মামলা। আমরা যখন শিডিউল পড়বো 1 থেকে নিয়ে 149-এর মধ্যে 149 রকম বিভিন্ন মোকদ্দমা দেওয়া আছে, ওইগুলাই হচ্ছে আমাদের দেওয়ানি মামলা। যেমন টাকা পয়সার মামলা, জমি দখল উদ্ধার মামলা, মোহরানা আদায়ের মামলা, দলিল সংশোধনের মামলা, এই সমস্ত মামলাই হচ্ছে দেওয়ানি মূল মামলা। তাহলে দেওয়ানি মূল মামলা এবং ডিক্রি জারির যে দরখাস্ত, এই দুইটা ছাড়া যত প্রকার দরখাস্ত, আপিল, লিভ টু আপিল আছে, সমস্ত ক্ষেত্রে যদি আপনি উপযুক্ত কারণ দেখাইতে পারেন আর ওই কারণে বিচারক সন্তুষ্ট হয়, তবে সময়টা বর্ধিত হইতে পারে। তাহলে মনে রাখবেন এই দুইটা জিনিস, দেওয়ানি মূল মোকদ্দমা এবং ডিক্রি জারি, এই দুইটা ক্ষেত্রে 5 ধারায় সময় বর্ধিত করা যাবে না। তাহলে যাবে কোন কোন ক্ষেত্রে? এখন বলতেছে যদি আপিল হয়, যদি রিভিশন হয়, যদি রিভিউ হয়, যদি লিভ টু আপিল হয়। এখন অনেকেই লিভ টু আপিলটা বুঝেন না। লিভ টু আপিল মানেটা হচ্ছে আপিলটা উচ্চ আদালত শোনার জন্য, শোনার আগে একটা দরখাস্ত দেওয়া লাগে যে আমি আপিলটা উচ্চ আদালতে শুনাইতে চাই। ওই যে আপিলটা শুনবে কি শুনবে না, আপিলের বিষয়বস্তুটা পরে আপিলটা গ্রহণযোগ্য হবে কি হবে না, ওইটারে বলে যে লিভ টু আপিল, মানে আপিলটা শোনার জন্য একটা দরখাস্ত। আর বলতেছে যে অন্যান্য দরখাস্ত। তাহলে আপিল, রিভিউ, রিভিশন, লিভ টু আপিল এবং অন্যান্য দরখাস্ত, এই সমস্ত জিনিস তামাদির পরেও যদি আপনি সাবমিট করেন, আদালত চাইলে শুনতে পারে যদি আপনি উপযুক্ত কারণ আদালতকে দেখাইতে পারেন। এবং আদালত আপনার ওই উপযুক্ত কারণে যদি সন্তুষ্ট হয়, তাহলে তামাদির পরেও আদালত চাইলে সেটা গ্রহণ করতে পারে। যেমন ধরেন যে বর্তমানে বাংলাদেশে যে আমাদের, আপনি আইনগুলো যখন পড়বেন বাস্তবতার সাথে মিলাবেন, তাহলে একদম 100% আপনার মনে থাকবে। যেমন ধরেন যে আমাদের এই যে বঙ্গবন্ধু হত্যা মামলাটার যে তামাদি প্রায় অনেক বছর পর মামলা দায়ের করা হয়েছে, তো প্রথমেই আগে তারা কি করছে, কারণটা দেখাইছে যে কেন এত বছর পরে আমরা আসলাম। এরপরে এই যে তারেক রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের স্ত্রীর বিরুদ্ধেও কি করা হয়েছে, যে অর্থ পাচার এবং সম্পত্তির গোপন রাখার জন্য তার 3 বছরের শাস্তি হয়েছে। এখন সে কিন্তু অনেক বছর আসে নাই, প্রায় মোটামুটি 2 বছর পরে আসে। আদালতে এই 2 বছর কেন আসতে পারে নাই তার কারণটা সে আদালত আগে সাবমিট করছে যে আমি আপিল দায়ের করতে চাই। অলরেডি কিন্তু 2 বছর হয়ে গেছে। আপিল করা যায় মাত্র 30 দিন, 60 দিন, 90 দিনে। এখন 2 বছর পরে আসে সে আপিল করবে ওই সাজার বিরুদ্ধে। তো আগে তার কারণটা দেখাইতে হয়েছে যে আমি এই কারণে কেন আমি দেশে আসতে পারিনি, সরকারের এরকম ছিল, এটা ছিল, সেটা ছিল। তার মানে আপনার উপযুক্ত কারণটা আদালতের কাছে গ্রহণযোগ্য হইতে হবে। এইটা যদি হয়, তাইলে আপিল হোক, রিভিশন হোক, রিভিউ হোক, লিভ টু আপিল হোক বা যে কোনো দরখাস্ত হোক, এগুলার যেই সময়টা চলে গেছে আদালত বলবে যে ঠিক আছে আপনি অ্যাপ্লিকেশন নিয়ে আসেন, আপনার অ্যাপ্লিকেশন আমরা শুনবো। তবে দেওয়ানি মূল মামলা এবং ডিক্রি জারিতে আদালত এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। এখন আমাদের আইনের মধ্যে ব্যাখ্যার মধ্যে বলতেছে যে উপযুক্ত কারণ কোনগুলা। আইনের মধ্যে তেমন কিছু বলা নাই, শুধু বলা হচ্ছে যদি হাইকোর্টের কোনো আদেশ, কোনো জাজমেন্ট অথবা কোনো প্র্যাকটিসে আপনি ভুল বুঝেন, তামাদি হিসাব করতে যদি আপনার ভুল হয় যে তামাদিটা কিভাবে হিসাব করব, তবে উচ্চ আদালতের বিভিন্ন নজির থেকে আমরা যতটুকু পাই, যেমন ধরেন যে কোনো ব্যক্তি মারা গেল, মৃত্যু একটা উপযুক্ত কারণ। কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেল, এটা একটা উপযুক্ত কারণ। কোনো ব্যক্তি দুর্ঘটনাগ্রস্ত হইলো বা অ্যাক্সিডেন্ট করলো, সড়ক দুর্ঘটনা হইলো, এটা একটা উপযুক্ত কারণ হইতে পারে। এটা ছাড়া আইনজীবীর ভুল একটা উপযুক্ত কারণ হইতে পারে। তবে যেগুলা মনে রাখার বেস্ট টেকনিক্সটা হচ্ছে আপনার কারণটা যাতে দুঃখের সাথে সংশ্লিষ্ট হয়। আমাদের জীবনে সুখ থাকে, দুঃখ থাকে। আপনার সুখের কারণ কোনগুলা, যেমন আপনার বিয়ে হইছে, আপনার ছেলে হইছে, ছেলের জন্মদিন, আপনার ভাইয়ের বিবাহ, এগুলো উপযুক্ত কারণ না। দুঃখের কারণ কোনগুলা, আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, আপনি অসুস্থ হইছেন, আপনি হসপিটালাইজ হইছেন, আপনি জেলে চলে গেছেন, মানে আপনার দুঃখের জীবনটা হচ্ছে উপযুক্ত কারণ, সুখের জীবন কারণ না। এই ধারণাটা মাথায় রাখবেন। তাইলে অপশনটা যদি আপনার স্পেসিফিক মনে নাও থাকে, ওই দুঃখের কারণের সাথে মিলাইলে দেখবেন যে উপযুক্ত কারণ হয়ে গেছে। তাহলে উপযুক্ত কারণ আমাদের জীবনে যেগুলো দুঃখের কারণ হয়, সেটাই আদালতের কাছে উপযুক্ত কারণ। আপনার কথাবার্তা শোনার পর যদি আদালত মনে করে যে হ্যাঁ ঠিক আছে, আপনি অসুস্থ ছিলেন, আপনি কোন হসপিটালে ছিলেন তার সার্টিফিকেট দেখাইলেন, আদালত বলল ঠিক আছে, তাইলে মওকুফ হবে। এটা ছাড়া আপনি মামলা করতেই আসতেছিলেন, অ্যাক্সিডেন্ট করলেন, 3 মাস হসপিটালে পড়ে আছেন, তো 3 মাস পরে গেলেন, আদালত বলল
যে তাইলে ঠিক আছে, আপনি কি করেন, আপনি যে হসপিটালে ছিলেন এগুলা যাবতীয় কাগজপাতি সহ অ্যাপ্লিকেশন সাবমিট করেন, তখন বিচার বিবেচনা করে দেখা যাবে। তাহলে আমরা 3 ধারায় পড়ছি, একদম যত কিছু আছে সবকিছুই খারিজ হয়ে যাবে, কোনো অপশন নাই বর্ধিত করা। কিন্তু 5 ধারা বলতেছে যে কিছু কিছু ক্ষেত্রে সময়টা আমরা বাড়িয়ে দিতে পারবো। তবে দুইটা জিনিস আমরা পারবো না, একটা হচ্ছে দেওয়ানি মূল মামলায় কোনোভাবেই সম্ভব না, আর ডিক্রি জারির আবেদনে কোনোভাবেই সম্ভব না। এই দুইটার বাদ দিয়ে বিচারিক আদালতে যত প্রকার অ্যাপ্লিকেশন চলে, আপনি চাইলে 5টা মনে রাখতে পারেন, অথবা এইভাবে মনে রাখতে পারেন যে বিচারিক আদালতে যত প্রকার অ্যাপ্লিকেশন চলে সকল প্রকার অ্যাপ্লিকেশনে সময়টা বাড়ানো সম্ভব, যদি আমি একটা উপযুক্ত কারণ দেখাইতে পারি আর ওই কারণে বিচারক সন্তুষ্ট হন, তবে উনি সময়টা কি করতে পারবেন, মওকুফ করে দিতে পারবেন। তাহলে বিলম্ব মওকুফ, সময় বৃদ্ধি, উপযুক্ত কারণ, এক্সটেনশন অফ পিরিয়ড, সাফিসিয়েন্ট কজ, কন্ডোনেশন অফ ডিলে, এই নামগুলা বারবার এক একবার পড়ার সময় এক একটা নাম দিয়ে পড়বেন। তাহলে দেখবেন আগামী 4-5 মাস আপনার প্র্যাকটিসে একদম আপনি পটু হয়ে গেছেন, যেভাবে আসুক অ্যান্সারটা আপনি করতে পারবেন। এইটা ছিল আমাদের একটা কনসেপ্ট, যে মামলা দায়ের করব, খারিজ হবে অথবা সময় বৃদ্ধি করব। এখন চলে আসি দ্বিতীয় কিছু জিনিস। এইখানে বলে যে একটা তামাদি গণনাই শুরু হবে না। এই যে আমরা বলি 3 বছর 6 বছর, আমাদের তো একটা স্টার্টিং পয়েন্ট লাগবে, যে আজকে থেকে আমি গণনা শুরু করব, 3 বছরে যাব। এখন এই 6 ধারা, 7 ধারা, 8 ধারা, সর্বাবস্থায় এই তিনটাকে আপনাকে একসাথে পড়তে হবে। আমরা যেমন বললাম, আপনি প্রয়োজনে আপনার ধারার পাশে লিখে রাখেন, 6 ধারা কখনো একা পড়ে আপনি বুঝবেন না, 7 ধারাও একা পড়ে বুঝবেন না, 8 ধারাও একা পড়ে বুঝবেন না। তাহলে 6, 7, 8 এগুলো হচ্ছে কম্বাইন প্যাকেজ। বিভিন্ন আইনের ধারা আছে যেগুলো আমাদেরকে কম্বাইন করে পড়তে হয়, অর্থাৎ একটা বিষয়কে 3টা ধারা পর্যন্ত বর্ণনা করা হয়েছে। তো এই জন্য 6 ধারা, 7 ধারা, 8 ধারা তিনোটা আমরা একসাথেই পড়বো, এই জিনিসটা মনে রাখবেন। এখন চলে আসি যে 6 ধারার মূল বিষয়টা হচ্ছে যে সময়টা গণনাই শুরু হয় না, তামাদিটা স্থগিত থাকে। এখন একটা বেসিক কথা যদি আমরা বলি যে তামাদি কখন শুরু হয়, মূল কথাটা হচ্ছে যে যখন কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়। ধরেন আপনি আমার কাছ থেকে টাকা নিয়েছেন, বলছেন 1 মাসে দিয়ে দিবেন, তো এই 1 মাসে আমি আপনার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে পারবো না, কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয় নাই। যখনই আপনি 1 মাসের মধ্যে দিলেন না, যেই দিন 1 মাস শেষ হইল, সেই দিন থেকে আমার কজ অফ অ্যাকশন অ্যারাইজ হইল। তার মানে কজ অফ অ্যাকশন হচ্ছে আপনার দাবি বা প্রতিকার বিষয়ে আইনগতভাবে অধিকার আদায়ের যেই বিষয়বস্তু, সেটাই হচ্ছে কজ অফ অ্যাকশন। এখন আমি আগামী 3 বছরে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারি, তাইলে তামাদি গণনা শুরু হবে কখন থেকে? ওই 30 দিন শেষ হওয়ার পরে। আপনি তো 30 দিনের মধ্যে টাকা দিয়ে দেওয়ার কথা, তাহলে এই 30 দিনে আমি মামলা দায়ের করতে পারবো না, কজ অফ অ্যাকশন অ্যারাইজ হবে না, মামলার কারণ উদ্ভব ঘটবে না। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে, যেটা আইনে লেখা নাই, সেটা হচ্ছে যার বিরুদ্ধে মামলাটা আপনি করবেন সে যাতে আপনার ডিফেন্ডেন্ট হওয়ার মতো যোগ্য হয়। অর্থাৎ আপনি যার বিরুদ্ধে মামলা দায়ের করতে চান, উনি ধরেন যে বাংলাদেশেই নেই, আপনি আমার কাছ থেকে টাকা নিচ্ছেন, এখন আমি যে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব, কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে, আপনি আমেরিকায় গিয়ে বসে আছেন। এখন আমি মামলা দায়ের করে কারে বিবাদী বানাবো? একতরফা ডিক্রি নিয়েও তো আমার লাভ হবে না। তো এই জন্য দুইটা জিনিস, যে সময় গণনা কখন শুরু হয়, যখন কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয় এবং যার বিরুদ্ধে মামলা দায়ের করবেন উনি আপনার প্রতিবাদী হওয়ার অথবা ডিফেন্ডেন্ট হওয়ার বা বিবাদী হওয়ার যোগ্য হয়, তখন কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়। তো এখন আসি আমরা, 6 ধারার হেডিংটা মনে রাখবেন ইংরেজিতে, এটা আপনাকে মনে রাখতে হবে। যেমন আমরা বললাম কিছু ধারার হেডিং আমাদেরকে মনে রাখতে হবে। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে কত, এই 6 নম্বরটা, লিগ্যাল ডিসেবিলিটি। সহজ এমসিকিউ চলে আসে যে লিগ্যাল ডিসেবিলিটি কত ধারায় আছে। তাহলে বাংলা হচ্ছে আইনগত অপারগতা বা বৈধ অপারগতা, আর ইংরেজি হচ্ছে লিগ্যাল ডিসেবিলিটি। এই শব্দটা একটু ইংরেজিতে মনে রাখার চেষ্টা করবেন। আর যেটা আমরা 5 নম্বরে পড়ে আসলাম, এক্সটেনশন অফ পিরিয়ড, এই দুটো শব্দ ইংরেজি মনে রাখবেন। এখন দেখি এই যে 5 নম্বরের পরে 6 নম্বরে আমাদেরকে বলতেছে যে যদি কোনো ব্যক্তি লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে পড়ে, তাহলে লিগ্যাল ডিসেবিলিটি হচ্ছে এমন একটা জিনিস যে ব্যক্তি দেখতে স্বাভাবিকভাবে সুস্থ সবল, কিন্তু আইনগতভাবে সে আইনগত কাজ করতে অক্ষম। যেমন ধরেন যে নাবালক আছে, আমরা নাবালককে কি করি, নাবালক নিজে চুক্তি করতে পারে না, জমি বিক্রি করতে পারে না, কারণটা কি? আপনি ভোটও দিতে পারেন না যদি আমরা বলি 18 বছর হয় নাই আপনার ওই জন্য। তার মানে যদি ব্যক্তি নাবালক হয় সে আইনগতভাবে অনেক জিনিস করতে পারে না, আইনগতভাবে সে অক্ষম, এই অক্ষমতাটাকে আমরা বলি যে লিগ্যাল ডিসেবিলিটি। যে নাবালক 15 বছরের বাচ্চাটা সে সবকিছু করতে পারে, একদম শারীরিক ভাবেও সুস্থ, কিন্তু আইনগতভাবে সে কাজ করতে পারতেছে না, তার মানে কি? সে লিগালি ডিসেবল।
এখন সে যদি একটা মামলা দায়ের করতে যায় কখন করবে? যখন সাবালক হবে তারপরে করবে। তো এরকম বলতেছে, যদি আপনি কোনো দেওয়ানি মোকদ্দমা বা সুট দায়ের করতে, অথবা কোনো প্রসিডিং বা কার্যধারা অথবা ডিক্রি জারির অ্যাপ্লিকেশন, এই তিনটা ক্ষেত্রে যখন আপনি যাচ্ছেন, তখন বলতেছে যে তামাদি গণনা শুরু হবার সময়, যখন থেকে আমরা তামাদি গণনা শুরু করব, ধরেন যে আজকে থেকে শুরু হবে, আর দেখা গেল ব্যক্তি নাবালক, ব্যক্তি পাগল, ব্যক্তি জড়বুদ্ধি সম্পন্ন। এখন তাইলে মাইনর বা নাবালক ইংরেজি শব্দটা মনে রাখবেন, 18 বছরের কম বয়স্ক সবাইকে বাংলাদেশে নাবালক হিসাবে কি করা হয়, গণ্য করা হয়। তাহলে নাবালক বা যে এখনো সাবালক হয় নাই, বা মাইনর বা 18 বছরের কম, একাধিক শব্দ মনে রাখবেন, কারণ অনেক ক্ষেত্রে আপনাকে নাবালক শব্দ না দিয়ে দিতে পারে যে 18 বছরের কম। 2 নম্বরে হচ্ছে পাগল বা ইনসেন ব্যক্তি। 3 নম্বরে হচ্ছে জড়বুদ্ধি, বা আমরা বলি যে হাবাব গোবা, মানে যার একটু বোধ শক্তি কম, তো একে বলে যে আমরা ইডিয়েট পার্সন। তাহলে তিনটা শব্দ: নাবালক, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন, বা ইংরেজিতে আপনি মনে রাখতে পারেন মাইনর, ইনসেন এবং ইডিয়েট। এই তিন ধরনের ব্যক্তি যখন আমরা দেখব যে এদের বিরুদ্ধে যখন তামাদি গণনা করতে যাচ্ছি, তো এরা তো নাবালক, এরা তো পাগল, এরা তো জড়বুদ্ধি সম্পন্ন, তাহলে আইন বলতেছে যে এরা যদি কোনো বিষয়ে মামলা দায়ের করতে চায় তখন দায়ের করবে যখন এরা এই যে লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে আছে এটা থেকে যখন মুক্ত হবে, মানে সুস্থ হবে। সহজ কথা হচ্ছে, নাবালক যখন সাবালক হবে, পাগল যখন ভালো হবে, জড়বুদ্ধি সম্পন্ন যখন কি হবে, বুদ্ধি সম্পন্ন হবে, তখন তারা মামলা দায়ের করতে পারবে। তামাদির প্রথম তফসিলে উল্লেখিত সময়, অথবা আমাদের এই যে দেওয়ানি কার্যবিধির 48 ডিগ্রি জারি অ্যাপ্লিকেশনে তামাদি দেওয়া আছে 12 বছর, এর মধ্যে তারা প্রতিকার চাইতে পারবে, মানে মামলাটা দায়ের করতে পারবে। তাহলে 6 ধারায় আপনি প্রথম সেকশনে এটা বুঝলেন যে যদি কোনো নাবালক হয়, যদি পাগল হয়, জড়বুদ্ধি সম্পন্ন হয়, এরা আইনগতভাবে কি করতে পারে না, প্রতিকার চাইতে পারে না, যেহেতু তারা লিগালি ডিসেবল। তো এই ব্যক্তিরা যখন এই নাবালক থেকে সাবালক হবে, পাগল থেকে ভালো হবে, জড়বুদ্ধি সম্পন্ন যখন বুদ্ধি সম্পন্ন হবে, তখন তারা মামলা দায়ের করতে পারবে। কতদিনে করবে? এখানে বলতেছে তামাদির প্রথম তফসিল যেটা আমরা পড়বো, ওই তফসিলে বিভিন্ন প্রকার সময়সীমা দেওয়া আছে। ওই সময়সীমার মধ্যে, অথবা দেওয়ানি কার্যবিধির সেকশন 48 কিছু সময় দেওয়া আছে, ওই সময়ের মধ্যে তারা মামলা হোক, কার্যধারা হোক, বা ডিক্রি জারির অ্যাপ্লিকেশন হোক, সেটা তারা করতে পারবে। এটা হচ্ছে সাবসেকশন 1-এর 1। টোটাল 4টা সাবসেকশনে বিভক্ত। এখন 2 নম্বরে আসে, বলতেছে যে এমনও তো হইতে পারে একজন ব্যক্তির মধ্যেই দুটা ডিসেবল আছে, মানে ব্যক্তি নাবালক আবার পাগল, এরকমও তো হইতে পারে যে নাবালকও আবার পাগলও। তো এই জন্য বলতেছে যে একাধিক অপারগতা যদি থাকে, কারো যদি একাধিক অপারগতা থাকে, যে 10 বছরের বাচ্চা একে তো নাবালক, তার উপর দিয়ে পাগল, তাইলে বলতেছে যখন দুইটা থেকে যখন সে সাবালক হবে, প্লাস পাশাপাশি যদি পাগল থেকে ভালো হয়, তখন সে মামলা দায়ের করবে। অথবা এক অপারগতা শেষ হবার আগেই অন্য অপারগতায় আক্রান্ত হলে, মানে এই যে 18 বছর হইলে তো সাবালক হইতো, এখন দেখা গেল যে যেই দিন 18 বছর পূর্ণ হবে, ওই দিন সে আবার পাগল হয়ে গেল। তার মানে কি, একটা অপারগতা শেষ হওয়ার পূর্বেই আরেকটা অপারগতা তার উপর চলে আসলো। তাইলে বলতেছে যে দুইটা থেকেই যখন সে মুক্ত হবে, তখন সে মামলা দায়ের করতে পারবে। এখন বলতেছে যে ব্যক্তি এমনও তো হইতে পারে যে এই অপারগতা নিয়ে মারা গেল, 10 বছরের বাচ্চাটা 17 বছরে মারা গেল, পাগল পাগল অবস্থায় মারা গেল, জড়বুদ্ধি সম্পন্ন ওই জড়বুদ্ধি অবস্থায় মারা গেল, তাহলে কি হবে? তো বলতেছে যে তাদের যেই বৈধ প্রতিনিধি থাকবে, সহজে আমরা যেটা বলি উত্তরাধিকারী থাকবে। তবে একটা জিনিস বেসিক মনে রাখবেন, আমাদের দেওয়ানি আইনে উত্তরাধিকারী চাইতে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ ব্যবহার করা হয়েছে শব্দটা। লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ কাকে বলে, ওইটা দেওয়ানি কার্যবিধিতে বলা আছে, যে মৃত ব্যক্তির সম্পত্তি যারা দেখাশোনা করে। এখন এইটা কি হইতে পারে, উত্তরাধিকারী হইতে পারে, আবার কেউ সম্পত্তি উইল করে দিতে পারে, তো অন্যজন তখন সম্পত্তি দেখবে। তো ওই জন্য তারা ওই যে আমাদের উত্তরাধিকারী ব্যবহার না করে বৈধ প্রতিনিধি, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ ব্যবহার করছে, যে মৃত ব্যক্তির সম্পত্তি যারা দেখাশোনা করে, ওরা মোকদ্দমা দায়ের করবে। তাইলে কেউ যদি ডিসেবিলিটি অবস্থায় মারা যায়, পাগল অবস্থায় মারা যায়, নাবালক অবস্থায় মারা যায়, জড়বুদ্ধি সম্পন্ন অবস্থায় মারা যায়, তাহলে তার যে বৈধ প্রতিনিধি থাকবে তারা মামলা দায়ের করতে পারবে। এখন সাবসেকশন 4-এ বলতেছে যে এমনও তো হইতে পারে যে ওই তার লিগ্যাল ডিসেবিলিটি ব্যক্তি যে মারা গেল, তার যারা বৈধ প্রতিনিধি এরাও তো নাবালক থাকতে পারে, এরাও তো পাগল থাকতে পারে, এরাও তো জড়বুদ্ধি থাকতে পারে, তাহলে কি হবে? তখন বলতেছে এই যে আমরা উপরে পড়ে আসলাম সাবসেকশন 1 আর 2,
অর্থাৎ যখন তারা এই অপারগতা থেকে মুক্ত হবে তখন মামলা দায়ের করবে। তাহলে 6 নম্বর সেকশনের মূল কথাটা আপনি যদি মনে রাখেন, 6 নম্বরে 3টা ব্যক্তির কথা বলা আছে যারা লিগালি ডিসেবল, আইনগতভাবে এরা ডিসেবল ব্যক্তি। 1 নম্বর হচ্ছে নাবালক, 2 নম্বরে পাগল, 3 নম্বরে জড়বুদ্ধি সম্পন্ন। এই ব্যক্তিরা যদি কোনো মোকদ্দমা, কোনো প্রসিডিং অথবা কোনো জারির অ্যাপ্লিকেশন করতে চায়, তারা তখন করবে যখন এই সমস্ত থেকে তারা মুক্ত হবে। এখন দেখা গেল যে কোনো ব্যক্তির যদি একসাথে 2টা ডিসেবিলিটি থাকে, তাহলে 2টা থেকেই যখন মুক্ত হবে। আর যদি তারা এই অবস্থায় যদি মারা যায়, তাহলে তারার উত্তরাধিকারী আসে মামলা করবে। আর যদি উত্তরাধিকারীও ডিসেবিলিটির মধ্যে থাকে, তাহলে উত্তরাধিকারীরাও যখন ডিসেবিলিটি থেকে মুক্ত হবে তখন মামলা দায়ের করবে। তাহলে 6 নম্বরের মূল বিষয়টা হচ্ছে কি, ডিসেবল ব্যক্তি কখন ইনেবল হবে, মানে কখন তার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে। তার মানে 6 নম্বর ধারায় তামাদি গণনাই শুরু হয় না। এখন এর 3টা ব্যাখ্যা দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে বেয়ার অ্যাক্টের মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু একটু বুঝতে হবে। তাহলে 6 নম্বরের মূল বিষয় হচ্ছে তামাদি গণনা এদের বিরুদ্ধে কি হয় না, শুরুই হয় না। আর অপারগতা মুক্ত হলে তামাদি গণনা শুরু হবে। এই লাইনটা মনে রাখতে পারেন, তাইলে ইজি হয়ে আপনার মনে থাকবে যে 6 নম্বরে তামাদি গণনা শুরু হয় না, যখন এই লিগ্যাল ডিসেবিলিটি থেকে মুক্ত হবে তখন তামাদি গণনা এদের বিরুদ্ধে শুরু হবে। এখন ওই 3টা উদাহরণের মধ্যে জাস্ট আমরা সহজ করে নিয়েছি, ওইখানে অনেক কথাবার্তা বলা আছে। 3টা উদাহরণ দেওয়া আছে বেয়ার অ্যাক্টের মধ্যে, যে উদাহরণের ক্ষেত্রে তারা এ বি সি 3টা উদাহরণ দেওয়া আছে, 3টা 3 রকমের কথা বলে। একটু আমরা বুঝি যে তারা কি বলতেছে। এখন বলবেন যে ভাই উদাহরণটা কেন পড়াচ্ছেন? এই যে এমসিকিউটা হইলো, ওইটার মধ্যে উদাহরণ থেকেই 3টা এমসিকিউ আসছে, একদম হুবহু উদাহরণটা উঠাই দিছে। তো ওই জন্য উদাহরণগুলো আপনার একবার পড়তে হবে, যাতে আপনি সেকশনটাও বুঝেন, প্লাস এমসিকিউর জন্য আপনার প্রস্তুতিটা ভালো হয়ে যায়। এখন 1 নম্বর উদাহরণ বলতেছে যে নাবালক অবস্থায় এ নামক একজন ব্যক্তি বাড়ি ভাড়া আদায়ের অধিকার লাভ করে এবং সে 4 বছর পর সাবালক হয়। একজন ব্যক্তি নাবালক, নাবালক অবস্থায় সে একটা বাড়ি ভাড়া আদায়ের অধিকার লাভ করে, 4 বছর পরে সে কি হয়, সাবালক হয়। তাহলে সাবালক হতেই তার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে। তাহলে ব্যক্তি যখন মেজরিটি লাভ করবে, 18 বছর হবে, তারপরে ওই মামলা দায়ের করার জন্য, ভাড়া আদায় করার জন্য তার বিরুদ্ধে আমরা তামাদি গণনাটা কি করব, শুরু করব। দ্বিতীয় উদাহরণে বলতেছে যে এ মামলা করার অধিকার অর্জন করে জ্যাটের বিরুদ্ধে। আপনি ধরেন যে করিম সাহেব, আপনি রহিম সাহেবের বিরুদ্ধে মামলা করবেন, মানে এই যে রহিম সাহেব হচ্ছেন জ্যাট ব্যক্তি। এখন এই জ্যাট ব্যক্তি তখন নাবালক, এবং সাবালক হবার আগেই জ্যাট আবার পাগল হয়ে যায়, যার বিরুদ্ধে আপনি মামলাটা দায়ের করবেন সে ছিল নাবালক। এখন সাবালক হওয়ার আগে, 18 বছর হওয়ার আগে আবার হয়ে গেল পাগল। তাহলে উভয় থেকে যখন মুক্ত হবে তখন এ এ কি করবে, তামাদি গণনা শুরু করবে জ্যাটের বিরুদ্ধে। কারণ আপনার তো হিসাব রাখতে হবে যে আপনি 3 বছরের বা 12 বছরের মধ্যে মামলাটা দায়ের করতেছেন। তো ওই জন্য আমরা যেটা বলছি যে কজ অফ অ্যাকশন যখন অ্যারাইজ হবে, আর যার বিরুদ্ধে মামলা দায়ের করবেন উনি যখন যোগ্য হবে। তো এই ব্যক্তি তো লিগালি যোগ্য ছিল না ডিফেন্ডেন্ট হওয়ার মতো, কারণ কারণ ছিল সে নাবালক, কারণ কারণ সে হচ্ছে পাগল। তো ওই জন্য যখন সে নাবালক প্লাস পাগল 2টা থেকেই যখন ভালো হবে, তখন তার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে। ওই 2 নম্বর উদাহরণ ওই জিনিসটাই বুঝাইছে। 3 নম্বর উদাহরণ যেটা বুঝাইছে, যেটা আমরা বলবো, সেটা হচ্ছে যে এক্স নাবালক অবস্থায় মামলা করার অধিকার পায় এবং সে অবস্থায় সে মারা যায়। একজন ব্যক্তির নাবালক অবস্থায় অধিকার পাইছে এবং নাবালক অবস্থায় সে মারা গেছে, এবং তার একটা ছেলে আছে, ধরেন যে ওয়াই। কারণ ব্যক্তি এমনও হইতে পারে 15-16 বছর বয়সেও বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তার মানে নাবালক অবস্থায় অধিকার পায়, নাবালক অবস্থায় মারা গেছে, তার একটা এখন নাবালক ছেলে আছে। এখন এই ওয়াই এ যখন সাবালক হবে তখন তামাদি গণনা শুরু হবে। তাহলে এক্স যে নাবালক অবস্থায় অধিকারটা পাইছিল, ও অধিকার সে নাবালক থাকা অবস্থায় মারা গেছে, তার মানে তামাদি গণনা শুরু হয় নাই। মারা যাওয়ার পর এখন তার উত্তরাধিকারীরা মামলা দায়ের করবে, এখন দেখা গেল তার ছেলেও নাবালক। আমরা যে শেষ উদাহরণ, শেষ ক্লজটাতে যেটা পড়লাম, তো তখন কি হবে যে যখন তার এই ছেলেটা যখন 18 বছর হবে তখন তার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে। মূল কথাটা হচ্ছে এই 3টা ব্যাখ্যার মধ্যে, 6 ধারার মধ্যে লিগ্যাল ডিসেবিলিটি সম্পন্ন ব্যক্তিদের বিরুদ্ধে কখন তামাদি গণনা শুরু হবে এই জিনিসটাই আলোচনা করে, এর চাইতে বেশি কিছু না। এখন চলে আসি আমরা, এর এক্সটেনশন হচ্ছে 7 ধারা।
ছয় ধারাতে আমাদের কি ছিল, যে কখন তামাদি শুরু হবে। সাত ধারাতে বলতেছে যে এখানে একাধিক ব্যক্তি যদি একসাথে চলে আসে, একাধিক ব্যক্তির বৈধ অপারগতা যদি থাকে, যেখানে যৌথভাবে একাধিক ব্যক্তি কোনো মোকদ্দমা কার্যধারা বা জারির আবেদন করার অধিকার পায় এবং যে কোনো একজন ব্যক্তি অপারগতার মধ্যে থাকে, তখন কি হবে? ধরেন যে তিনজন ব্যক্তি একটা মামলা করার অধিকার পাইছে, এখন দেখা গেল একজন পাগল। তাইলে এখন কি আমরা তাদের জন্য কি করব? যদি সিঙ্গেল হইতো আমরা তো জানি তা আমাদের স্থগিত থাকবে, এখন যেহেতু আরো দুইজন ব্যক্তি তাদের সাথে আছে, তাহলে কি হবে? তো এখানে দুইটা জিনিস হইতে পারে, তাদের সবার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হইতে পারে, আবার নাও হইতে পারে। তাহলে আমরা প্রথমে দেখি যে কখন আমরা তাদের বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে। বলতেছে যে অপারগতার মধ্যে থাকা ব্যক্তির সম্মতি ছাড়াই যদি কোনো দায় বা অব্যাহতি দেওয়া যায়, তাহলে সবার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে। মানে হচ্ছে যে ধরেন যে এ বি সি ডি তিনজন ব্যক্তি, উদাহরণ দেওয়া আছে, আমরা যদি এখানে দেখি যে এ ব্যক্তি কি করছে, একটা ফার্ম থেকে সে ঋণ নিছে কিছু, ওই ফার্মের বি সি ডি তিনজন হচ্ছে কি অংশীদার, পার্টনার। একটা ফার্মের তিনজন মালিক, বি, সি এবং ডি। এই ফার্ম থেকে এ নামক ব্যক্তি কি করছে, টাকা পয়সা ঋণ নিছে, ঋণ নেওয়ার পরে আর দিচ্ছে না। এখন এই ফার্মটা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে এর বিরুদ্ধে। এখন কথা হচ্ছে, এই অংশীদারদের মধ্যে বি হচ্ছে পাগল, সি হচ্ছে নাবালক। তিনজন পার্টনার, দুইজন, একজন হচ্ছে নাবালক, একজন হচ্ছে কি পাগল। এখন ডিজ নামক আরেকজন যে সুস্থ ব্যক্তি আছে, উনি কি করতে পারেন, বি এবং সি এর সম্মতি ছাড়াই যদি ওই ঋণটা ডিসচার্জ করতে পারেন, ওই ব্যক্তিকে অব্যাহতি দিতে পারেন, তাইলে আমরা ধরে নিব কি হচ্ছে, সবার জন্য তামাদি গণনা চলবে। যদিও একজন নাবালক একজন পাগল, তাতে কিছু আসে যায় না, যেহেতু একজন সুস্থ আছে আর ওনার কাছে ক্ষমতা আছে বাকিদের পক্ষে কাজ করার। তাহলে মূল জিনিসটা হচ্ছে আমরা এই জিনিসটা বুঝবো, যদি একাধিক ব্যক্তি ডিসেবিলিটির মধ্যে থাকে এবং তারা কোনো মামলা করার অধিকার পায়, তখন আমরা দেখব যে ওই ব্যক্তিদের মধ্যে কোনো ব্যক্তি সুস্থ আছে কিনা, লিগ্যাল ডিসেবিলিটির বাইরে আছে কিনা। যদি কোনো ব্যক্তি লিগ্যাল ডিসেবিলিটির বাইরে থাকে, প্লাস যারা লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে আছে এদের পক্ষে এদের সম্মতি ছাড়াই কোনো প্রকার দায়িত্ব পালন করতে পারে, যদি কোনো প্রকার ঋণ বা কোনো কিছু ডিসচার্জ করতে পারে, এই ক্ষমতা যদি থাকে, তাহলে সবার জন্য তামাদি গণনা চলবে। আর যদি না থাকে, যে সম্মতি নিতে হবে অথবা বাকিদের সম্মতি ছাড়া হবে না, তাহলে বলতেছে যে দুইটা কন্ডিশন হবে, হয় তারা সম্পূর্ণ সবাই যখন লিগ্যাল ডিসেবিলিটি থেকে মুক্ত হবে তখন তামাদি গণনা শুরু হবে, অথবা যেই কোনো একজন যখন যোগ্য হবে, যে বাকিদের পক্ষে তার কাছে ক্ষমতা থাকবে যে আমি ডিসচার্জ করতে পারবো, তখন তার বিরুদ্ধে তামাদি গণনা চলবে। তাহলে 7 নম্বরের মূল জিনিসটা আরেকটু বুঝেন, এক্ষেত্রে একাধিক ব্যক্তি থাকবে। এখন একাধিক ব্যক্তিদের মধ্যে যদি কেউ লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে থাকে, তাইলে আমরা কি করব? এদের সবার জন্য কি তামাদি গণনা শুরু করব না বন্ধ রাখবো? এখন দুইটা অপশন হইতে পারে, কখনো শুরু হইতে পারে, কখনো বন্ধ থাকতে পারে। বন্ধ কখন থাকবে? যদি সবাই লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে থাকে তাইলে বন্ধ থাকবে, অথবা একজন বা দুইজন তো ভালো আছে, যে কোনো একজন লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে আছে কিন্তু তার অনুমতি ছাড়া বাকিরা কাজ করতে পারবে না, তাইলে তামাদিটা স্থগিত থাকবে। আর শুধু তামাদি তখনই গণনা শুরু হবে যখন ওই লিগ্যাল ডিসেবিলিটি যিনি আছেন ওনার পক্ষে, ওনার সম্মতি বা অনুমতি ছাড়া বাকিরা যদি কাজ করার ক্ষমতা প্রাপ্ত হয় বা লিগালি যদি ডিসচার্জ দিতে পারে কোনো লাইবিলিটিকে, তাইলে আমরা ধরে নিব যে সবার জন্য তামাদি গণনা চলবে। তো এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, একটা হচ্ছে যে কখন চলবে আর কখন চলবে না। যেমন 2 নম্বর উদাহরণে বলতেছে যে এ নামক এক ব্যক্তি, উনি কি করলেন, ঋণ দিয়েছেন একটা ফার্মকে, অনেক ক্ষেত্রে EFG, এরাও তিনজন অংশীদার। এই তিনজন অংশীদার ধরেন যে এ নামক ব্যক্তির কাছ থেকে 10 লাখ টাকা যে কোনো কারণবশত তারা নিছে, ওই ফার্মটা ঋণ নিছে। এখন এর মধ্যে ই আর এফ হচ্ছে পাগল, দুইজনই হচ্ছে পাগল, আর জি হচ্ছে নাবালক। তার মানে সবাই কি লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে আছে, তাইলে এদের বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে না। মানে এ যে মামলাটা দায়ের করবে, সে যতদিন এরা কেউ ডিফেন্ডেন্ট হওয়ার যোগ্য না হচ্ছে ততদিন পর্যন্ত তামাদি স্থগিত থাকবে। যখনই কেউ ডিফেন্ডেন্ট হওয়ার যোগ্য হইল, অর্থাৎ এই পাগল থেকে কেউ ভালো হইল অথবা নাবালক সাবালক হইল, ওই দিন থেকে তামাদি গণনা শুরু হবে। তাহলে 6 নাম্বার আর 7 নাম্বার আমাদেরকে এই জিনিসটাই বলে যে কতদিন কার জন্য তামাদিটা স্থগিত থাকবে। তাহলে এই পাগলের জন্য, নাবালকের জন্য এবং জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তির জন্য তামাদি স্থগিত থাকবে। আবার
এক্সটেনশন 7 নম্বরে গিয়ে বলতেছে যদি একাধিক ব্যক্তি থাকে, সেক্ষেত্রে একজনও যদি লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে থাকে আর তার অনুমতি ছাড়া যদি কাজ না করা যায়, তাহলে তামাদি স্থগিত থাকবে সবার জন্য। এখন আসি আমরা 8 নম্বর, আমরা বলছি 6, 7, 8 তিনটা সেকশনই আপনাকে একসাথে পড়তে হবে। এতক্ষণ আমরা বলছি যে তারা যখন সুস্থ হবে তখন মামলা দায়ের করবে। ধরেন যে একজন ব্যক্তির বয়স 17 বছর। এখন 17 বছরের 1 বছরে সে 18 বছর পৌঁছাবে, মানে সে সাবালক হইল। একটা দখল উদ্ধার মামলা আমরা জানি 12 বছরে করা যায়। এখন নর্মালি তার বয়স হচ্ছে 17 বছর, 1 বছর পরে সে সাবালক হইল। তাহলে সাবালক হওয়ার পরে আরো সে 11 বছর সময় পাওয়ার কথা। ধরেন যে একটা সম্পত্তির দখল উদ্ধার মামলার তামাদি 12 বছর। এখন ব্যক্তির বয়স হচ্ছে 17 বছর, সে মামলা করতে পারতেছে না কারণ সে লিগ্যাল ডিসেবল। তো 1 বছর যাওয়ার পরে সে 18 বছর হইল, মানে তার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হইল। এখন 8 নম্বরে আসে বলতেছে তাইলে আমরা তারে কতদিন সময় দিব। সে কি স্বাভাবিকভাবে আরো 11 বছর সময় পাবে, নাকি তার জন্য সময়টা কমবে? ওই জিনিসটাই কন্ডিশন আরোপ করতেছে 6 ধারা আর 7 ধারা। প্রথমেই বলতেছে, এর হেডিংটা আপনাকে ইংরেজিতে মনে রাখতে হবে যে স্পেশাল এক্সেপশন বা বিশেষ ব্যতিক্রম। কার ব্যতিক্রম? 6 ধারা আর 7 ধারার মধ্যে যেটা পড়লাম তার ব্যতিক্রম। প্রথমেই বলতেছে যে 6 ধারা এবং 7 ধারার এই বিধানগুলা অগ্রকয়ের মামলায় প্রযোজ্য হবে না। অগ্রকয়ের মামলার আরেকটা নাম হচ্ছে, ইংরেজিতে বলি আমরা, প্রিএমশন সুট, অথবা হইতে পারে মুসলিম আইনের অধীনে যদি আপনি করেন তখন বলে যে হকসুপ্পা। তাহলে তিনটা নামই মনে রাখবেন। অগ্রকয় বা প্রিএমশন বা হকসুপ্পা হচ্ছে আপনার পাশের জমি যদি কেউ বিক্রি করে দেয়, ওই জমিটা আমি আদালতের মাধ্যমে আপনি আবার কিনতে পারেন। তার মানে ওই যে অন্য ক্রেতার উপর আপনার যে অধিকার, অগ্রাধিকার, ওইটারই বলতেছি আমরা অগ্রকয়। তাহলে অগ্রকয়, প্রিএমশন বা হকসুপ্পার ক্ষেত্রে তামাদি আইনের 6 ধারা প্রযোজ্য হবে না, 7 ধারা প্রযোজ্য হবে না। মানে একজন ব্যক্তি নাবালক, তার পাশে জমি বিক্রি করে দিল, তো এর জন্য তামাদি গণনা স্থগিত থাকবে না। মূল কথাটা হচ্ছে অগ্রকয়ের মামলায় 6 ধারা 7 ধারা প্রযোজ্য না। দ্বিতীয় বলতেছে তারা যে মামলা দায়ের করতে পারবে, কতদিনের মধ্যে করতে পারবে, ওই ক্ষেত্রে বলতেছে যে আপনি এটা কখনোই ধরে নিবেন না যে তারা 3 বছরের বেশি সময় পাবে। ওই যে নাবালক ছিল, যে 17 বছর বয়সে একটা অধিকার পাইছে, 12 বছরের মধ্যে মামলা দায়ের করা যায়। এখন 1 বছর পরে সে সাবালক হয়েছে, স্বাভাবিকভাবে সে 11 বছর সময় পাইতো। কিন্তু এই 6 ধারার সাথে 8 ধারা যুক্ত করার কারণে এখন 18 বছর হওয়ার পরে সে সর্বোচ্চ 3 বছরই সময় পাবে একটা মামলা দায়ের করার জন্য। তাহলে যখনই ব্যক্তির লিগ্যাল ডিসেবিলিটি থেকে মুক্ত হবে, তখন কোনো মামলা দায়ের করার জন্য সর্বোচ্চ তার সময়সীমা হবে ম্যাক্সিমাম 3 বছর। এখন এখানে তিনটা উদাহরণ দেওয়া আছে, ওই উদাহরণ তিনটা পড়লেই আপনি বুঝবেন। এখনো বুঝেন নাই ভালো করে আমরা জানি, কারণ সবার মধ্যে কনফিউশন আছে এটা, যে যেখানে ব্যক্তি 17 বছর ছিল, 1 বছর পরে 18 বছর হয়েছে, সে তো 11 বছর সময় পাবে, কেন তার সময়টা কমবে? তো এই জন্য তিনটা উদাহরণ দিছে তারা। প্রথম উদাহরণের সময়টা বাড়ে, দ্বিতীয় উদাহরণের সময়টা কমে। প্রথম উদাহরণে দেখেন যে নাবালক অবস্থায় বংশগত পদ উদ্ধারের অধিকার পায়। ধরেন যে একটা জমির দখল উদ্ধার করার অধিকার পায়, 11 বছর পর সে সাবালক হয়। কত বছর পর? 11 বছর পরে সে সাবালক হয়েছে। এখন সে 3 বছর সময় পাবে, যদিও তফসিল অনুযায়ী মাত্র 1 বছর সময় বাকি ছিল। মূলত ধরেন যে তার বয়স যদি আমরা 18 থেকে যদি 11 আপনি কি করে দেন, মাইনাস করে দেন, 7 বছর হবে সম্ভবত। ধরেন যে একজন ব্যক্তির বয়স যখন 7 বছর, তখন সে অধিকার পাইছে। পাওয়ার পর সে যেহেতু 7 বছর বয়স্ক, সে যেহেতু নাবালক, সে মামলা দায়ের করতে পারতেছে না। সে অপেক্ষা করতে 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 18 বছর হইল, মানে 11 বছর অপেক্ষা করলো। 18 বছর হওয়ার পরে সে মামলা করার জন্য লিগালি যোগ্য হইল। এখন তাইলে সে কতদিন সময় পাবে? তো নর্মালি আইনগতভাবে 7 বছরে সে সময় পাইছে, 11 বছর অপেক্ষা করছে, আর 1 বছর সময় ছিল তার হাতে। কিন্তু তামাদি আইনের এই 6 নম্বর ধারা যুক্ত করার কারণে এখন সে আর আরো 3 বছর সময় বেশি পাচ্ছে। সে আগামী 3 বছরে মামলা দায়ের করতে পারবে। তার মানে 1 নম্বর উদাহরণের সময়টা বর্ধিত হইল। এখন ধরেন যে ওই একই উদাহরণে, ধরেন যে সে 6 বছর পরে সাবালক হইল, মানে তার বয়স 12 বছরে সে একটা মামলা করার অধিকার পাইছে। এখন ওই দখল উদ্ধার করার তামাদি হচ্ছে 12 বছর, আমরা সময় জানি। এখন যেহেতু তার বয়স 12,
6 বছর পরে মানে 18 বছর হইল, তার মানে 6 বছর তার শেষ, বাকি 6 বছরের মধ্যে সে মামলা দায়ের করতে পারবে। কিন্তু এই উদাহরণে বলতেছে যে না, সে আর সময় পাবে সর্বোচ্চ কত, 3 বছর মাত্র সময় পাবে। এখানে সময়টা তার কি হইলো, কমে গেল। তাহলে প্রথম উদাহরণে 1 বছর ছিল, আরো 2 বছর বেশি পাইছে। এই উদাহরণে তার মামলা দায়ের করার সময় ছিল 6 বছর, কিন্তু যেহেতু সে লিগালি ডিসেবল ছিল, 6 দ্বারা সুবিধা নিচ্ছে, তাহলে তার সুবিধাটা কমে 3 বছর হয়ে যাবে। আর সর্বশেষ উদাহরণটাতে বলে যে এ জড়বুদ্ধি সম্পন্ন অবস্থায় একটা বাড়ি ভাড়ার অধিকার পায়। সে বাড়ি ভাড়া সে পাবে এরকম একটা অধিকার অর্জন করে, কিন্তু ব্যক্তি হয়েছে কি, ইডিয়েট পার্সন, জড়বুদ্ধি সম্পন্ন, এবং 3 বছর পরে সে মারা যায়। তাহলে একজন জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি একটা বাড়ি ভাড়া আদায়ের অধিকার পায়। এখন সে 3 বছর পরে সে মারা যায়, এবং তার প্রতিনিধি, তার যে বৈধ প্রতিনিধি হলে তাইলে তার আর কতদিন সময় পাবে? তো আইন বলতেছে নর্মালি 12 বছর সময় পাওয়া যাচ্ছে। যেহেতু ওই ডিসেবল ব্যক্তি 3 বছর পর্যন্ত ডিসেবল ছিল, তারপরে মারা গেছে, তাহলে স্বাভাবিকভাবে তার যে উত্তরাধিকারী ছিল তারা কত বছর সময় পাবে? 9 বছর সময় পাওয়ার কথা। কিন্তু যদি আমরা এই 6 ধারাটা আর 8 ধারা দুইটা যেহেতু আমাদেরকে মিলিয়ে পড়তে হবে, আমরা যেহেতু মিলিয়ে পড়বো, তাইলে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে মাত্র 3 বছর সময় পাবে। তার লিগ্যাল যে রিপ্রেজেন্টেটিভ থাকবে তারা 3 বছরই সময় পাবে, তারা কিন্তু ওই 9 বছর পাবে না। তাহলে মূল, যদি আপনি 8 ধারাটা দেখেন, 8 ধারাটা কি করে, যে লিগ্যাল ডিসেবিলিটিতে যে সুবিধাগুলো পাচ্ছিল ওইগুলারে কন্ডিশন আরোপ করে। যে আপনি ধরেন যে আপনি একটা মামলা দায়ের করার জন্য 30 বছরের সময় পাবেন। আপনি নাবালকই ছিলেন বা পাগলই ছিলেন হয়তো 50 বছর, 50 বছর পরে সুস্থ হওয়ার পরে আপনার কি 30 বছর সময় দেওয়া যুক্তিযুক্ত হবে? আর ধারা বলতেছে যে না, আমরা তারে ম্যাক্সিমাম সময় দিব কত, 3 বছর। 3 বছরের বেশি কোনো ব্যক্তি যেই 6 ধারা বা 7 ধারার লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে পড়বে, আর ওইটা থেকে যখন সে মুক্ত হবে তখন 3 বছরের বেশি তারে কোনোভাবেই সময় দেওয়া হবে না। চাই মূল মামলার তামাদি যতদিনই থাকুক, তাতে আমাদের আর দেখার বিষয় না। এখন চলে আসি মোটামুটি আমাদের অন্য একটা কনসেপ্ট। আমরা যে বারবার বলতেছি যে তামাদি যদি একবার গণনা শুরু হয় কারোর জন্য আর থামবে না। ছোটকালে আমরা পড়েছি কি, সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ওই 9 ধারাও ওইটা বলে যে একবার যখন গণনা আপনি শুরু করবেন, মানে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হইল, পক্ষরা যোগ্য হইল, মামলার তামাদি গণনা শুরু হইলো, এটা কারোর জন্য আর এটাকে স্থগিত করা যাবে না। চাই আপনার লিগ্যাল ডিসেবিলিটি আসুক, অথবা আসুক আপনার ইনএবিলিটি, মানে শারীরিকভাবে আপনি অক্ষম হন, দেখার বিষয় না, আপনি লিগ্যাল ডিসেবিলিটির মধ্যেও পড়লেও আপনার হবে না। এটা আগে একটু বুঝে নেই। যেমন ধরেন যে ব্যক্তি সুবিধা নিচ্ছিল 18 বছর হওয়া পর্যন্ত, সে লিগ্যাল ডিসেবিলিটির, 18 বছর পূর্ণ হইল, লিগ্যাল ডিসেবিলিটি শেষ। এখন দেখা গেল যে 1 মাস পরে সে আবার পাগল হয়ে গেল। 1 মাস পরে সে 1 মাস সময় পাইছিল, শুধু 1 মাসই বা একদিন ধরেন, যদি ব্যক্তি একদিন সুস্থ ছিল তারপরে পাগল হইছে, 9 ধারা বলতেছে যে তার জন্য আর তামাদি স্থগিত থাকবে না। কারণ একবার তামাদি গণনা শুরু হয়ে গেছে। তো ওই জন্য এটাকে আর কোনো লিগ্যাল ডিসেবিলিটি দ্বারা অথবা ইনএবিলিটি দ্বারা এটাকে আমরা আটকাইতে পারবো না। তবে এখানে একটা ব্যতিক্রম দিয়ে বলতেছে যে শুধু একজন ব্যক্তির জন্য সময়টা স্থগিত আমরা করতে পারবো, তামাদি গণনা শুরু হওয়ার পরেও তামাদি স্থগিত থাকবে। আইনের ভাষায় বলে যে দেনাদারকে যদি পাওনাদারের সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়, তাহলে শুধু যতদিন সে এই দেখাশোনার দায়িত্বে থাকবে ততদিনই স্থগিত থাকবে। ধরেন যে এ এবং বি দুইজন ব্যক্তি, এ এর কাছ থেকে বি কি করলো, 1 লাখ টাকা হাওলাত নিল। এ আর বি দুইজন ব্যক্তি, এ এর কাছ থেকে বি কি করলো, টাকা পয়সা হাওলাত নিল। হাওলাত নেওয়ার পর টাকা পয়সাটা দেওয়ার কথা, এখন বি কি করতেছে, টাকা পয়সাটা দিচ্ছে না। মানে এর তামাদি গণনা শুরু হয়ে গেছে 3 বছর। ধরলাম যে 1 বছর পরে এ ব্যক্তি মারা গেল, সে কিন্তু মামলা দায়ের করে নাই। জীবিত থাকলে আরো 2 বছর সময় পাইতো মামলা দায়ের করার। এখন এ ব্যক্তির সম্পত্তির দেখাশোনার দায়িত্ব আদালত কর্তৃক যে কোনো ভাবেই হোক বি এর উপর বর্তাইলো। অনেক কারণে একজন ব্যক্তির সম্পত্তি দেখাশোনা করার জন্য আদালত কর্তৃক অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়। তাহলে যার কাছে টাকা পাইতো, বি এর কাছে টাকা পাইতো, এই বিকেই এর সম্পত্তি দেখাশোনা করার দায়িত্ব দিয়ে দিছে আদালত। এখন এটা স্বাভাবিকভাবেই, যেহেতু বি নিজে দায়িত্ব পাইছে, সে কি এটা স্বীকার করবে, না মামলা দায়ের করবে, না বলবে যে এ আমার কাছে টাকা পয়সা পায়?
তো ওই জন্য বলতেছে যে যতদিন এর সম্পত্তির দেখাশোনা বি করবে ততদিন তার বিরুদ্ধে তামাদিটা স্থগিত থাকবে। যদি এর কোনো উত্তরাধিকারী লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যদি মামলা দায়ের করতে যায়, তখন আমরা এই যে বি যতদিন এই সম্পত্তির দেখাশোনার দায়িত্বে ছিল মাঝখান থেকে ওই সময়টা আমরা বাদ দিব। কারণটা কি? কারণ হচ্ছে টাকা তো বিয়ের কাছেই পাইতো, তাকেই আবার দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে, তো সে তো এগুলো লুকিয়ে রাখবে, সে তো হিসাবটা দেখাবে না কারো কাছে। তো এই জন্য আইন বলতেছে যে আমরা শুধু দেনাদারকে যদি পাওনাদারের সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় আদালত কর্তৃক, শুধু ওই ব্যক্তির জন্য অতটা সময় যতদিন উনি দায়িত্বে থাকবেন অতদিন স্থগিত থাকবে। এটাই হচ্ছে 9 ধারার মূল জিনিস। এখন চলে আসি আমরা 10 ধারা। 10 ধারাটা খুবই সহজ, অত কিছুই না। এই যে আমরা তামাদির জন্য একটা নির্দিষ্ট সময়সীমা পাচ্ছি, এতদিনের মধ্যে মামলা দায়ের করতে হবে। 10 ধারা বলে, যদি এক্সপ্রেস ট্রাস্টি হয়, প্রকাশ্য যদি কেউ জিম্মাদার হয়, মানে আমাদের যে ট্রাস্ট গুলা আছে, এখন ধরেন যে মুসলিম ব্যক্তির কি আছে, আমরা মুসলমানরা ওয়াকফ করি সম্পত্তি, হিন্দুরা দেবত্তর করে। এটা ছাড়া বৌদ্ধ ধর্মেও কি আছে, বিভিন্ন প্রকার ধর্মীয় উদ্দেশ্যে সম্পত্তি দান করার বিধান আছে। এটা ছাড়া কেউ যদি চ্যারিটেবল উদ্দেশ্যে কোনো ট্রাস্ট গঠন করে, অর্থাৎ সমাজের ভালোর জন্য, এতিম শিশুদের রক্ষণাবেক্ষণ করার জন্য, কারো পড়াশোনা করার জন্য, মূল কথাটা হচ্ছে যদি কোনো সম্পত্তি প্রকাশ্যভাবে কোনো ধর্মীয় কারণে অথবা চ্যারিটেবল উদ্দেশ্যে, যদি ওই জিনিসটা প্রকাশ্যভাবে কি করা হয় যে এই সম্পত্তিটা এই চ্যারিটেবল উদ্দেশ্যে আমি রাখলাম, আর ওই সম্পত্তিটা তখন কি করা হয়, যারা ওই ট্রাস্টের ট্রাস্টি থাকেন তারা দেখাশোনা করেন। যেমন মুসলিম ক্ষেত্রে ওয়াকফ হইলে কি থাকে, সেক্ষেত্রে ওয়াকফ সম্পত্তি দেখাশোনা করার জন্য সেখানে ব্যক্তি থাকেন, হিন্দুদের ক্ষেত্রেও ব্যক্তি থাকেন। এখন এই 10 ধারার মূল বিষয় হচ্ছে ওই ওয়াকফকৃত সম্পত্তি বা ট্রাস্টের সম্পত্তি দেখাশোনার দায়িত্বে যারা থাকেন, ওই যে জিম্মাদার, তাদের বিরুদ্ধে মামলা আপনি সময়ের দৈর্ঘ্যে বাড়িতে হবে না। যদি ওয়াকফের কোনো সম্পত্তি, দেবোত্তরের কোনো সম্পত্তি অথবা কোনো চ্যারিটেবল প্রপার্টি যারা দেখাশোনা করছিল, এদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ উঠে বা এরা যদি দখল করে খায়, এদের বিরুদ্ধে আপনি 100 বছর পূর্বেও মামলা দায়ের করতে পারবেন। মানে সময়ের দৈর্ঘ্যে তামা দিতে বাড়িতে হবে না। মূল কারণ একটাই, কারণ হচ্ছে এদেরকে বিশ্বাস করে মানুষ একটা জিনিস দিয়েছে, এটা চ্যারিটেবল উদ্দেশ্যে ছিল, এটা ধর্মীয় উদ্দেশ্যে ছিল, ওই সম্পত্তিটা আপনি 2 নাম্বারই করে আপনি বাঁচতে পারবেন না। আপনি যদি মারাও যান, আপনার যে বৈধ প্রতিনিধি থাকবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে। অথবা আপনি যদি ওই সম্পত্তি দেখাশোনা করার জন্য কোনো ব্যক্তিকে নিযুক্ত করেন, অ্যাসাইন করে দেন, এদের বিরুদ্ধেও মামলাটা সময়ের দৈর্ঘ্যে বাড়িত হবে না। মানে যদি 30 বছর পরেও জানা যায় যে করিম সাহেব এই ট্রাস্টে থাকা অবস্থায় এত টাকা মেরে দিচ্ছেন, এই সম্পত্তিটা অবৈধভাবে উনি দখল করছেন জাল দলিল করে, তাইলে আপনি ওই 30 বছর পরেও গিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন, যেহেতু ট্রাস্ট রিলেটেড। এখন ট্রাস্ট বলতে আইনে বলে দিচ্ছে যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ অথবা চ্যারিটেবল বা দানশীল উদ্দেশ্য। শুধু একটা জিনিসই নাই আমাদের, সেটা হচ্ছে খ্রিস্টান। তাইলে অনেক ক্ষেত্রে আপনার এমসিকিউতে এই অপশনটা দিতে পারে যে 10 ধারায় যে ট্রাস্টের কথা বলা হয়েছে সেটা নিচের কোনটির ক্ষেত্রে নয়। সেক্ষেত্রে দিয়ে দিল যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, আরেকটা দিয়ে দিল আপনার যে এই খ্রিস্টান। তাহলে এখানে সব ধর্মই আছে মোটামুটি, হিন্দুটাও আছে, মুসলিমও আছে, বৌদ্ধও আছে, আর চ্যারিটেবল উদ্দেশ্য আছে। খ্রিস্টান ট্রাস্ট অন্তর্ভুক্ত না। এই জিনিসটা একটু মনে রাখবেন। আর মামলা কার বিরুদ্ধে দায়ের করা যাবে? যিনি সম্পত্তির জিম্মাদার ছিলেন ওনার বিরুদ্ধে, ওনার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের বিরুদ্ধে, এবং ওনারা যদি কোনো অ্যাসাইনি নিযুক্ত করেন, কোনো ব্যক্তিকে দায়িত্ব দেন, তাদের বিরুদ্ধে আমরা ওই ট্রাস্টের সম্পত্তি এবং ওই সম্পত্তি থেকে যে ইনকাম হয়, মানে ট্রাস্ট প্রপার্টি এবং ওই প্রপার্টিতে থেকে যে আয় ব্যয় হয়, এইটার হিসাব আমরা 100 বছর পরেও চাইতে পারবো, মামলা দায়ের করতে পারবো। অর্থাৎ তামাদি আইনের 10 ধারা বলতে এই অধিকারটা দেয়। তো আমরা যদি প্রথম থেকে একটু চিন্তা করি, তাইলে তামাদি আইনের 10 ধারায় কি হচ্ছে, তামাদি প্রযোজ্য হচ্ছে না কোন ক্ষেত্রে? ট্রাস্টের হিসাবের ক্ষেত্রে, ট্রাস্টের সম্পত্তির ক্ষেত্রে। কাদের বিরুদ্ধে? ওই ট্রাস্টের বিরুদ্ধে। কিন্তু আবার এখানে মনে রাখবেন, ধরেন যে আপনি এই ট্রাস্টের সম্পত্তি করিম নামক একজন ব্যক্তি জবরদখল করে খাচ্ছে, 12 বছরের বেশি খাইলে ওই ট্রাস্ট যদি মামলা না করে তখন কিন্তু বারিত হয়ে যাবে। 10 ধারা শুধু প্রযোজ্য যারা ওই ট্রাস্টটা দেখাশোনা করছে, তারা যদি ওই ট্রাস্টের কোনো সম্পত্তি আত্মসাৎ করে, টাকা পয়সা আত্মসাৎ করে শুধু সেই জন্য
তৃতীয় কোনো পক্ষের জন্য কিন্তু আমাদের এই 10 ধারা প্রযোজ্য না, এইটা কিন্তু মাথায় রাখবেন। সর্বশেষ আজকের আলোচনার বিষয় হচ্ছে, যখন বাংলাদেশের ভূখণ্ডের বাইরে বিদেশি কোনো রাষ্ট্রে বসে এমন কোনো চুক্তি করা হয় যেটার বিষয়বস্তু বাংলাদেশের, তাহলে 11 ধারা আগে ভালো করে বুঝবেন। যেমন ধরেন যে রহিম আর করিম বাংলাদেশি নাগরিক, থাকে আমেরিকায়, দুইজনেরই বাংলাদেশে এক জমি আছে, তারা আমেরিকায় বসে চুক্তি করলো যে রহিম সাহেবের জমিটা করিম সাহেব কিনবে। 6 মাসের সময়সীমা দিল যে টাকা দিবেন, দলিল করে দিব। আমেরিকায় বসে করতেছে, বিষয়বস্তু বাংলাদেশের। যদি তারা আমেরিকায় বসে আমেরিকার বিষয়বস্তু নিয়ে করে সেটা ভিন্ন কথা, সেটা 11 ধারার বিষয়বস্তু না। তাহলে বেসিক অর্থ হচ্ছে, বিদেশে বসে চুক্তি করতেছে কিন্তু চুক্তির বিষয়বস্তু বা চুক্তির কারণ বা চুক্তির ফলাফল বাংলাদেশে ঘটবে, বাংলাদেশি ভূখণ্ডে ঘটবে। এইরকম জিনিসের ক্ষেত্রে বলা হচ্ছে যে বিদেশি চুক্তি যদি বাংলাদেশের আদালতে মামলা দায়ের করা হয়, তাহলে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। আপনি বিদেশে বসে চুক্তি করছেন, বাংলাদেশে আসে মামলা করছেন, বাংলাদেশে তামাদি আইনে যেটা বলে সেটা শুনতে হবে। বিদেশি চুক্তি, বিদেশি তামাদি আইন কি বলে সেইটা আমরা ডিফেন্স হিসাবে নিতে পারবো না। তাহলে বেসিক জিনিসটা কি? বিদেশি চুক্তি বাংলাদেশে মামলা হইলে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে। বিদেশি কোনো তামাদি আইনের কোনো ধারা, কোনো বিধান, কোনো আপনি ডিফেন্স নিতে পারবেন না। তবে এখানে আবার বলতেছে যে তবে আপনি এক ক্ষেত্রে নিতে পারবেন, শুধু একটা ক্ষেত্রে। কোনটা ক্ষেত্র? যদি ওই দেশের তামাদি আইন অনুযায়ী চুক্তিটাকে বাতিল করে দেয়, এক্সটিংগুইশ করে দেয়, এবং ওই সময়কালে দুইজনই আপনারা ওই দেশেই অবস্থান করছেন। যেমন ধরেন যে আমরা যেটা বললাম, এ আর বি তারা কি করলো, আমেরিকায় বসে বাংলাদেশে একটা জমির চুক্তি করলো। যেই চুক্তি মোতাবেক আমেরিকার আইনে হয়তো বলা আছে যে 6 মাসের মধ্যে লেনদেনটা হইতে হবে, নাইলে 6 মাস পরে অটোমেটিক এই চুক্তিটা বাতিল। এখন তারা কি করলো, 6 মাস তারা ওই আমেরিকায় ছিল। এরপরে এ নামক ব্যক্তি, সে একটু চালাক ছিল, সে আইন জানতো, সে জানে যে বাংলাদেশে 1 বছর সময় আছে চুক্তি প্রবলে। সে বাংলাদেশের আদালতে এসে মামলা দায়ের করে দিল, কারণ আইনের প্রথম অংশ সে হয়তো কোনো আইনজীবী থেকে শুনছে যে বিদেশি চুক্তি বাংলাদেশে মামলা হইলে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য। এখন এই যে বি নামক ব্যক্তি আছে, এখন বি নামক ব্যক্তি নর্মালি বিদেশি কি করতে পারতো না, তামাদি আইনে ডিফেন্স নিতে পারতো না। কিন্তু যেহেতু আমেরিকার আইনে বলা হচ্ছে যে 6 মাসের মধ্যে লেনদেন না হইলে চুক্তিটা এক্সটিংগুইশ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, সেহেতু বি কি করতে পারবে, তখন ওই বিদেশি আমেরিকার তামাদি আইনটা বাংলাদেশের আদালতে ডিফেন্স হিসাবে দেখাইতে পারবে যে এই চুক্তিটা 6 মাস মেয়াদ অলরেডি অতিক্রম হয়ে গেছে, আমেরিকার আইন অনুযায়ী চুক্তিটা বাতিল, এবং আমরা দুইজনই ওই 6 মাস আমেরিকাতেই ছিলাম, উনি ওইখানে কোনো মামলা দায়ের করে নাই, অতএব বাংলাদেশের আদালতে তার মামলাটা খারিজ হয়ে যাবে। তাহলে 11 ধারায় দুইটা কথা বলা আছে, নর্মালি বিদেশি চুক্তি বাংলাদেশে মামলা হইলে বাংলাদেশের কথা শুনতে হবে, বিদেশি কোনো কথা চলবে না। এক ক্ষেত্রেই শুধু বিদেশি তামাদি আইনের কথা আমরা শুনবো, যদি তারা দুইজনই ওই দেশে থাকে আর ওই সময়ের মধ্যে ওই দেশের আইন অনুযায়ী ওই চুক্তিটা বাতিল বলে গণ্য হয়, তখনই শুধু আমরা বাংলাদেশের আদালতে বিদেশি চুক্তির বিধান দেখাইতে পারবো যে এই হচ্ছে বিদেশি চুক্তি। তো আজকে এটাই ছিল মোটামুটি আমাদের টোটাল 1 থেকে নিয়ে 11 নম্বর সেকশন। তো আপনার দায়িত্ব যেটা হবে, আপনি যখন এইটা রিভিশন দিতে যাবেন বা ভিডিওটা আবার দেখবেন, আপনি 1 2 3 4 করে 11 পর্যন্ত ধারা আগে লিখবেন, নাম তার মতো করে কনজিকিউটিভ আকারে লিখবেন। লিখার পরে 1 নম্বরের ক্ষেত্রে আপনি শুধু ওই তারিখটা লিখবেন, যে 1 জানুয়ারি 1909 কার্যকর হয়, আর কিছু লেখার দরকার নাই। 2 নম্বরের ডেফিনেশনে যখন যাবেন, ওই দুইটা ডেফিনেশন লিখবেন, একটা হচ্ছে সুখাধিকার, আরেকটা হচ্ছে যে আপনার সরল বিশ্বাস। এটা আপনি চিন্তা করবেন যে সুখাধিকার কি আপনি বুঝতেছেন কিনা, যে চুক্তি থেকে অধিকারটা আসবে না, অন্যের জমি ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনার অধিকারটাই হচ্ছে সুখাধিকার। আর সরল বিশ্বাসটা স্মরণ করবেন যে যখন আপনার ডিউ কেয়ার থাকবে, অ্যাটেনশন থাকবে, তখন এই সরল বিশ্বাস হবে। 3 নম্বরটা আপনি মনে করবেন, যেটা 3 নম্বরে ডিসমিসাল অফ সুট, তামাদি দোষে মামলা খারিজ। আর বাকিটা চিন্তা করবেন যে এর ভিতরে জিনিসটা মনে আসতেছে কিনা, যে বিচারক বাড়াইতে পারবে না, পক্ষরা চুক্তি করলেও তামাদিকে আমরা কি করতে পারবো না, গ্রহণ করতে পারবো না। এরপরে 4 নম্বরটা লিখবেন যে আদালত যদি বন্ধ থাকে ফলাফল কি হবে, পরে যে দিন খুলবে সেদিন মামলা দায়ের করব। 5 নম্বরে এক্সটেনশন অফ পিরিয়ডের ক্ষেত্রে আমরা মনে রাখবো কি, যে দেওয়ানি মূল মামলা এবং ডিক্রি জারি ছাড়া যত দরখাস্ত আছে সকল ক্ষেত্রে বর্ধিত করা যায়। কন্ডিশন হচ্ছে আপনাকে উপযুক্ত কারণ দেখাইতে হবে আর আদালত সন্তুষ্ট হইতে হবে। আর 6 নম্বরে বলে যে লিগাল ডিসেবিলিটি, ওই 3টে জিনিস মনে করবেন, নাবালক, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন। 7 নম্বরে মনে করবেন যে একাধিক ব্যক্তি, একাধিক ব্যক্তি হইলে কি হবে, কখন শুরু হবে আর কখন হবে না, এটা আপনার মাথায় আসতেছে কিনা।
8 নম্বরে স্পেশাল এক্সেপশন, ইংরেজিটা মনে রাখবেন যেহেতু ইংরেজিটা আপনাকে কোট আন কোট দিয়ে দেয়। 9 নম্বরে হচ্ছে আমাদের সময়ের অবিরাম চলন। 10 নম্বরে হচ্ছে যে আমাদের ট্রাস্টি এবং তার রিপ্রেজেন্টেটিভের বিরুদ্ধে মামলা সময়ের দৈর্ঘ্যে বাড়িতে হবে না। আর 11 নম্বরে হচ্ছে বিদেশি চুক্তি বাংলাদেশে মামলা করলে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে। শুধুমাত্র এক ক্ষেত্রে বিদেশি তামাদি আইন প্রযোজ্য হবে, যদি মামলাকারী বাদী বিবাদী উভয়জনই ওই দেশে থাকে ওই সময়ের মধ্যে চুক্তিটা যদি সেখানে এক্সটিংগুইশ হয়ে যায় তখনই শুধু ডিফেন্স নিতে পারবে। এটা ছাড়া বাংলাদেশি আদালতে মামলা হইলে বিদেশি কোনো তামাদি আইনের কোনো বিধান কোনো কথাবার্তা বাংলাদেশের আদালত বা বাংলাদেশের কোর্ট শুনতে বাধ্য না। তো এটাই ছিল আমাদের মূলত আজকের তামাদি আইনের